ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা অধ্যায়ের ওয়ান শট ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যাদের এখনো এই অধ্যায়টা পড়া বাকি আছে কিন্তু হাতে সময় খুব অল্প, তোমরা অবশ্যই এই ক্লাসটা দেখো, কারণ তোমাদের মতো শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমি এই ক্লাসটা নিচ্ছি। এই ক্লাসে মাত্র 1 ঘন্টার মধ্যে এই অধ্যায়ের সমস্ত বেসিকগুলো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই অধ্যায়ে যত গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপার আছে সবগুলো আমি বই থেকে তোমাদেরকে দাগাই দিব। এই অধ্যায় থেকে যত ধরনের সিকিউ হতে পারে সব ধরনের সিকিউ সলভ তোমাদেরকে আমি শেখাবো, এবং এই অধ্যায় থেকে যত টাইপের এমসিকিউ হতে পারে সব ধরনের এমসিকিউ সলভ আমি তোমাদেরকে শেখাবো। সব কিছু 1 ঘন্টার মধ্যে কভার করে দিব। কাজে এই অধ্যায় নিয়ে তোমার যদি প্রবলেম থাকে 1 ঘন্টার ক্লাসটা করো, তারপর ক্লাসের একটা পিডিএফ দেওয়া হবে, সেটা ডাউনলোড করে নিজে একটু প্র্যাকটিস করো, দেখবে কোনো আর প্রবলেম থাকছে না। যেভাবে প্রশ্ন আসে তুমি কিন্তু উত্তর দিতে পারবে। ঠিক আছে, আমরা স্লাইড থেকেও কিছুটা পড়বো, তাহলে আমাদের সময় কম লাগবে, এবং আমি এই বইটাও তোমাদেরকে দাগাই দিব। আমরা কিন্তু দুটোই একই সাথে করবো। ঠিক আছে, ক্লাস শুরু করার আগে একটা জিনিস একটু বলে রাখি। দেখো, এরকম করে আমাদের বায়োলজির সমস্ত অধ্যায়ের ওয়ান শট ক্লাস রেডি করা হয়েছে, প্রতিদিনই আপলোড করা হচ্ছে। তোমার যদি কোনো অধ্যায় নিয়ে প্রবলেম থাকে, তুমি যেটা করবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং তোমার কোন চ্যাপ্টার নিয়ে সবচেয়ে বেশি প্রবলেম সেটা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবে। আমরা ওই ক্লাসটা সবার আগে আপলোড করব। ফেসবুক থেকে দেখে থাকলে তোমরা একটু পেজটা ফলো করবে, করে কোন চ্যাপ্টারের ক্লাসটা তোমার দ্রুত প্রয়োজন সেই চ্যাপ্টারের নামটা যদি তুমি কমেন্ট করো, আমরা ওই চ্যাপ্টারের ক্লাস সবার আগে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো পড়াশোনাতে আমরা চলে যাই। আমরা ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা নিয়ে পড়বো। ঠিক আছে, তবে আমাদের একটু উদ্ভিদের শ্রেণীবিন্যাসটা জানা জরুরি। আমি শৈবাল ও ছত্রাকের সময় এই শ্রেণীবিন্যাস তোমাদেরকে পড়িয়েছি, তারপর আরও একবার পড়াই, কারণ এই শ্রেণীবিন্যাসটা তুমি যদি বোঝো তাহলে অনেকগুলো ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার বৈশিষ্ট্য তুমি ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে, দেখো, পুরো পৃথিবীতে মোটামুটি 6 ধরনের উদ্ভিদ আছে, বুঝছো? এই যে পুকুরের শ্যাওলাগুলো, এদেরকে বলা হয় শৈবাল। তারপরে ওই যে ব্যাঙের ছাতা টাইপের যেগুলো আছে এদেরকে বলা হয় ছত্রাক। তারপরে ওই দেয়ালের উপরে এক ধরনের ছোট ছোট মখমলের মতো দানার মতো কিছু হচ্ছে উদ্ভিদ জন্মে, এই উদ্ভিদগুলোকে বলা হয় মস বা ব্রায়োফাইট। আবার দেয়ালে এক ধরনের ছোট ছোট ঘাসের মতো উদ্ভিদ জন্মে, এদেরকে বলা হয় কিন্তু ফার্ন। আর ওই নারিকেল গাছ, খেজুর গাছের মতো কিছু উদ্ভিদ আছে, এদেরকে বলা হয় নগ্নবীজি। আর আমরা বেশিরভাগ যে উদ্ভিদগুলো চিনি তাদেরকে বলা হয় কিন্তু আবৃতবীজি। মোটামুটি কিন্তু দেখো 6 ধরনের উদ্ভিদ পৃথিবীব্যাপী আছে। 6 ধরনের উদ্ভিদকে ফুলের উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা হয়। যে উদ্ভিদগুলো ফুল তৈরি করে তাদেরকে বলা হয় সপুষ্পক। দেখো, এই যে নগ্নবীজি উদ্ভিদ এবং এই আবৃতবীজি উদ্ভিদ, এরা ফুল তৈরি করে, এই জন্য এদেরকে বলা হয় সপুষ্পক। এদিকে শৈবাল ফুল তৈরি করে না, ছত্রাকও ফুল তৈরি করে না। মস মানে ব্রায়োফাইটা যারা ওই দেয়ালের উপরে কার্পেটের মতো করে জন্মে যারা, তারাও ফুল তৈরি করে না। টেরিডোফাইট এরাও ফুল তৈরি করে না। এই কয়জনকে বলা হয় অপুষ্পক। বুঝছো? শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা হলো অপুষ্পক, নগ্নবীজি আর আবৃতবীজি হলো সপুষ্পক। ঠিক আছে, ক্রিপ্টোগ্যামিয়া আর ফানেরোগ্যামিয়া তাদের ইংরেজি, মাথায় রাখতে পারো। শরীরের অন্যান্য বৈশিষ্ট্যগুলো আমরা একটু বুঝবো। শৈবালের দেহটা এরকম, এটা এককুশী। ছত্রাকেরা এককুশীও হতে পারে, বহুকুশীও হতে পারে। সরি, একটা তত্ত্ব ভুল বললাম। শৈবাল এককুশী হতে পারে, বহুকুশী হতে পারে। ছত্রাক এককুশী হতে পারে, বহুকুশী হতে পারে। মস্টগুলো এরকম বড় সড়ো হয়, এরা অবশ্যই বহুকুশী। ফান যারা, তারাও বহুকুশী। নগ্নবীজি, আবৃতবীজি তারাও বহুকুশী। শৈবালের শরীরটাকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, এই শরীরটাকে বলে থ্যালয়েড। ছত্রাকের শরীরটাকেও মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, এটাকে বলে থ্যালয়েড। ব্রায়োফাইটা যারা, এদের শরীরেও মূল কাণ্ড পাতা নাই, অর্থাৎ এরাও থ্যালয়েড। কিন্তু টেরিডোফাইট যারা, এই যে ঢেকি শাকের মতো যারা দেখতে, এদের শরীরে কিন্তু মূল কাণ্ড পাতা আছে। ঠিক আছে, নগ্নবীজি এবং আবৃতবীজি তাদেরও মূলকাণ্ড পাতা আছে। এবার শরীরের মধ্যে খাদ্য পানি পরিবহন করার জন্য ভাস্কুলার টিস্যু নামের এক ধরনের টিস্যু থাকার কথা। শৈবালের শরীরের মধ্যে কোনো ভাস্কুলার টিস্যু নাই, তারা অভাস্কুলার। ছত্রাকেরাও অভাস্কুলার। মস যারা, ব্রায়োফাইট, এই যে দলার মতো শরীর, এর শরীরেও কোনো ভাস্কুলার টিস্যু নেই, এরা হলো অভাস্কুলার। কিন্তু দেখো, টেরিডোফাইট এই যে শেকড় দিয়ে পানি শোষণ করে পাতা পর্যন্ত পানিটা নিয়ে যায়, খাদ্য পানি পরিবহন করার জন্য ভাস্কুলার টিস্যু থাকে, এরা ভাস্কুলার। নগ্নবীজি আর আবৃতবীজি তারা হলো ভাস্কুলার। এবার খুব ইম্পর্টেন্ট একটা কথা, মানুষের শরীরের প্রত্যেকটা কোষে 2n সংখ্যক করে ক্রোমোজোম রয়েছে, অর্থাৎ আমরা হলাম ডিপ্লয়েড। আমাদের শরীরটা কিন্তু ডিপ্লয়েড। এই নগ্নবীজি আর আবৃতবীজি যারা আছে না, তারাও ডিপ্লয়েড। এমনকি টেরিডোফাইট যে, সেও মানুষের মতো ডিপ্লয়েড। কিন্তু ব্রায়োফাইটা যেটা, ওই যে দেয়ালে কার্পেটের মতো জন্মে যে উদ্ভিদটা, সেটা কিন্তু হ্যাপ্লয়েড। ছত্রাক যেটা, সেটাও হ্যাপ্লয়েড। শৈবাল হলো হ্যাপ্লয়েড। ঠিক আছে, তো মানুষের শরীরটা যদি হ্যাপ্লয়েড হয় সেটাকে হ্যাপ্লয়েডই বলা হয়, ডিপ্লয়েড হলে ডিপ্লয়েড বলা হয়। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে হ্যাপ্লয়েড দেহটাকে গ্যামেটোফাইটিক দেহ বলা হয়, আর ডিপ্লয়েড দেহটাকে বলা হয় স্পোরোফাইটিক দেহ। তার মানে দেখো, শৈবাল হলো গ্যামেটোফাইট, ছত্রাক গ্যামেটোফাইট, মস যেটা সেটাও হ্যাপ্লয়েড বা গ্যামেটোফাইট। কিন্তু ফার্ন স্পোরোফাইট, নগ্নবীজি স্পোরোফাইট এবং আবৃতবীজি হলো স্পোরোফাইট। এই তথ্যটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে। প্রজনন কার কেমনে হয়? শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইট, টেরিডোফাইট সবারই স্পোরের মাধ্যমে প্রজনন হয়। নগ্নবীজি আর আবৃতবীজি এদের বীজের মাধ্যমে প্রজনন হয়। নগ্নবীজিতে শুধু বীজ থাকে, আর আবৃতবীজির বীজ ফল দূরে থাকে। ওকে, তার মানে বলো তো, ফুল কারা কারা তৈরি করে? নগ্নবীজি আর আবৃতবীজি। এরা কিন্তু সবাই ফুল তৈরি করে না, সবাই কিন্তু অপুষ্পক বা ক্রিপ্টোগ্যামিয়া। তো এই চার দল, ঠিক আছে,
শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইট, টেরিডোফাইট সবাই কিন্তু অপুষ্পক, কিন্তু এদের মধ্যে শৈবাল এবং ছত্রাক তুলনামূলক বেশি অনুন্নত, এই জন্য এদেরকে বলা হয় লোয়ার ক্রিপ্টোগ্যামিয়া। তুলনামূলকভাবে এই মস এবং ফার্ন, ব্রায়োফাইট এবং টেরিডোফাইট একটু উন্নত, এই জন্য এদেরকে বলা হয় হায়ার ক্রিপ্টোগ্যামিয়া। ক্রিপ্টোগ্যামিয়া মানে অপুষ্পক, এরা সবাই অপুষ্পক, কিন্তু এই চারজনের মধ্যে মস এবং ফার্ন এরা হচ্ছে একটু উন্নত, এদেরকে বলা হয় হায়ার ক্রিপ্টোগ্যামিয়া। আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে, এই দুজনের মধ্যে আবার টেরিডোফাইট বেশি উন্নত, বুঝছো? টেরিডোফাইটগুলোর মধ্যে ভাস্কুলার টিস্যু রয়েছে, এই জন্য এদেরকে বলা হয় ভাস্কুলার ক্রিপ্টোগ্যামিয়া। এগুলো সব তথ্যই পরীক্ষায় আসে। তোমরা মনে রাখবে, ধাপে ধাপে যত আমরা এদিকে যাব উদ্ভিদগুলো তত বেশি উন্নত হবে। শৈবাল এবং ছত্রাক একই লেভেলে পড়ে, মস তার চেয়ে একটু উন্নত, ফার্ন তার চেয়ে বেশি উন্নত, নগ্নবীজি তার চেয়ে বেশি উন্নত, আর আবৃতবীজি হলো সবচেয়ে উন্নত। অপুষ্পকগুলোর মধ্যে সবচেয়ে উন্নত কে বলতে, এই চারটার মধ্যে সবচেয়ে উন্নত কে? এই চারটার মধ্যে হলো এই টেরিডোফাইট হচ্ছে সবচেয়ে উন্নত। এই বেসিকগুলো আমাদের এখানে জানাটা খুবই জরুরি ছিল, এটা আমরা জেনেছি। তো এবার চলো আমরা বই থেকে পড়ি, খুবই সহজে আমরা বুঝতে পারবো, আমাদের আর বুঝতে কোনো অসুবিধা হবে না। তার আগে এই ব্রায়োফাইট তোমরা চিনতে পারো না, বুঝছো? ব্রায়োফাইটটা তোমাদেরকে একটু দেখায়। ব্রায়োফাইটটা দেখতে এরকম হয়, দেখো তো, একটা ছোট্ট দলার মতো, বুঝছো? তোমরা দেখেছো এগুলোকে, এবার মনে করার চেষ্টা করো তো, এটা হলো ব্রায়োফাইট। এই জিনিসটাই হলো ব্রায়োফাইট। এই যে দেখো হাতে নিয়ে রাখা হয়েছে, তার মানে বুঝতে পারছো হাতের তুলনায় কিন্তু খুবই ছোট। এটাই হলো ব্রায়োফাইট। ওকে, টেরিডোফাইটের ছবিও তোমাদেরকে বই থেকে আমি দেখাবো। এই যে এরকম যে উদ্ভিদগুলো আছেন এরা হলো টেরিডোফাইট। ব্রায়োফাইট, টেরিডোফাইট আশা করি তোমরা চিনছো। এবার চলো বই থেকে আমরা একটু পড়ি এদের ব্যাপারে, বইয়ে কি কি বলা আছে। ক্রিপ্টোগ্যামিয়া এবং ফানেরোগ্যামিয়া সম্পর্কে একটু বলা আছে, এই তথ্যটা খুব ইম্পর্টেন্ট। দেখো, শৈবাল ও ছত্রাক হচ্ছে লোয়ার ক্রিপ্টোগ্যামস, খুব পরীক্ষায় আসে এই তথ্যটা। এদিকে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা এদেরকে বলা হয় হায়ার ক্রিপ্টোগ্যামস। ঠিক আছে, এইগুলার মধ্যে আবার টেরিডোফাইটটা বেশি উন্নত। ওকে, এই যে দেখো টেরিডোফাইটাগুলো হলো ভাস্কুলার উদ্ভিদ, এই জন্য সে হচ্ছে বেশি উন্নত। আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, ব্রায়োফাইটা জীবটার ক্ষেত্রে একটু দেখো, ব্রায়োফাইটা এই উদ্ভিদটার ক্ষেত্রে একটা মজার ব্যাপার দেখো। এই যে এই উদ্ভিদগুলো, সরি, এই কয়টা উদ্ভিদ বুঝছো, এই দুটা উদ্ভিদ বেশি অনুন্নত, এই উদ্ভিদগুলো তুলনামূলকভাবে একটু উন্নত। মাঝখানে সংযোগ হিসেবে কাজ করা হলো ব্রায়োফাইট, এর জন্য ব্রায়োফাইটকে বলা হয় সংযোগকারী উদ্ভিদ, ব্রায়োফাইটকে বলা হয় সংযোগ সৃষ্টিকারী মধ্যবর্তী উদ্ভিদ। এটা হলো ব্রায়োফাইটার ব্যাপারে। ব্রায়োফাইটের শ্রেণীবিন্যাস হ্যান্তান এগুলো আছে, লাগবে না। ব্রায়োফাইটের বৈশিষ্ট্যগুলো আমাদের একটু বুঝতে হবে, প্রত্যেকটা বৈশিষ্ট্যই কিন্তু আমরা অলরেডি পড়েছি। অবশ্যই এরা বহুকুশী, এরা অপুষ্পক, এদের হচ্ছে ফুল ফল এগুলো থাকে না। এরা হলো গ্যামেটোফাইট, অর্থাৎ এরা হ্যাপ্লয়েড। গ্যামেটোফাইটটা এদের হলো স্বতন্ত্র এবং স্বভোজী, মানে এদের পূর্ণাঙ্গ দেহটাই হলো গ্যামেটোফাইট। শরীরটা থ্যালয়েড, মানে দেহের মধ্যে মূল কাণ্ড পাতা এগুলো থাকবে না। প্রত্যেকটা বৈশিষ্ট্য তোমরা এখান থেকে ভালো করে পড়বে, বুঝছো? এদের মূল নাই, মূলের পরিবর্তে এককুশী রাইজয়েড আছে, এটা তোমাদের ছবি এঁকে একটু পরে দেখাবো আমি। ভাস্কুলার টিস্যু নাই, এদের শরীরের কোনো ভাস্কুলার টিস্যু নাই। এদের জননাঙ্গ হলো বহুকুশী এবং বন্ধাকোষের আবরণ দ্বারা আবৃত। এই কথাটার মানে আমি এখানে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি। দেখো, এটা হলো ব্রায়োফাইটের স্ত্রী জননাঙ্গ, এই জিনিসটার নাম হলো আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়ামে দেখো অনেকগুলা কোষ আছে, এই যে দেখো অনেক কোষ দিয়ে গঠিত, এরা অবশ্যই বহুকুশী, এবং আর্কিগোনিয়ামের চারপাশের বাউন্ডারির এই কোষগুলোকে বলা হয় বন্ধাকোষের আবরণ, বুঝছো? আর ভেতরে থাকবে হচ্ছে এদের ডিম্বাণু, এই জিনিসটা তোমরা একটু মনে রাখবে। আচ্ছা, এদের স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম এবং পুং জননাঙ্গকে বলা হয় অ্যান্থেরিডিয়াম। এদের আর্কিগোনিয়াম হলো ফ্লাক্স আকৃতির, এই যে ছবিতেই তোমরা দেখতে পাচ্ছ এদের স্ত্রী জননাঙ্গ বা আর্কিগোনিয়াম দেখানো হচ্ছে, দেখতে দেখো অনেকটা ফ্লাক্স আকৃতির, তাই না? ফ্লাক্স আকৃতির আর্কিগোনিয়ামটা হলো ফ্লাক্স আকৃতির। যৌন জনন হলো উগামাস ধরনের, মানে হচ্ছে শুক্রাণুটা নড়াচড়া করবে আর ডিম্বাণুটা নড়াচড়া করবে না, আমি পরে দেখাবো তোমাদের। শুক্রাণু দুইটা ফ্লাজেলা যুক্ত, নিষেকের জন্য জলীয় মাধ্যমের প্রয়োজন, বুঝছো? পানি ছাড়া এরা নিষেক করতে পারে না, এই জন্য এদেরকে উভচর উদ্ভিদ বলা হয়, এটাও আসে। এদের ভ্রূণটা হলো বহুকুশী, এদের স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল, এই তথ্যটা ইম্পর্টেন্ট, এগুলো একটু মনে রাখবে। এদের স্পোরগুলো একই রকম দেখতে, এই জন্য এদেরকে বলা হয় হোমোস্পোরাস। সব কয়টা বৈশিষ্ট্য তোমাদের পড়তে হবে। এদের শরীরের গ্যামেটোফাইটটাই হচ্ছে মুখ্য এবং স্পোরোফাইটটাই হচ্ছে গৌণ। এই কথাটার মিনিংটা আমি তোমাদেরকে পরে বুঝাবো। স্পোর অঙ্কুরিত হয় সরাসরি থ্যালাস বা প্রোটোনেমা গঠন করে। ওকে, তোমরা মনে রাখবে ব্রায়োফাইটকে তিন ভাগে ভাগ করা হয়। হেপাটিসি বলে একটা গ্রুপ রয়েছে, অ্যান্থোসেরোটি বলে আরেকটা গ্রুপ রয়েছে, এবং মশাই বলে আরেকটা গ্রুপ রয়েছে। ঠিক আছে, এখন ব্রায়োফাইট উদ্ভিদগুলো তোমরা ইতিমধ্যেই জেনেছো যে এই উদ্ভিদগুলোকে বলে সংযোগকারী উদ্ভিদ। এই উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য আছে উন্নত উদ্ভিদের মতো, আবার কিছু বৈশিষ্ট্য আছে অনুন্নত উদ্ভিদের মতো। এই বৈশিষ্ট্যগুলো তোমাদের মুখস্থ করতে হবে। অনুন্নত বৈশিষ্ট্য বা আদি বৈশিষ্ট্য কোনগুলা? এদের শরীরটা হলো হ্যাপ্লয়েড, এরা থ্যালয়েড আকৃতির, কোনো মূলকাণ্ড পাতা নাই, এদের ভাস্কুলার টিস্যু নাই, এরা হোমোস্পোরাস। এই বৈশিষ্ট্যগুলো দ্বারা প্রমাণ হয় যে ব্রায়োফাইট অনেক দুর্বল টাইপের উদ্ভিদ। আবার ব্রায়োফাইটের মধ্যে কিছু উন্নত বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা উন্নত বৈশিষ্ট্য হলো ক্যাপসিউলে কোলুমেলা রয়েছে, বুঝছো? এদের শরীর থেকে একটা লম্বা কলামের মতো জিনিস তৈরি হয়, যার নাম হলো ক্যাপসিউলের কোলুমেলা। স্টোমাটা যুক্ত এপিডার্মিস রয়েছে, এই জিনিসগুলো। ব্রায়োফাইট উভচর উদ্ভিদ, এটা ক্ষমার্কের প্রশ্নতে আসে। ক্ষমার্কের প্রশ্নতে আসে যে ব্রায়োফাইটকে উভচর উদ্ভিদ বলা হয় কেন? ব্রায়োফাইটের জীবনের নিষেক পর্যায়ে, মানে তার শুক্রাণু ডিম্বাণুর মিলনের সময় পানির প্রয়োজন হয়, বুঝছো? এরা পানি ছাড়া এরা জনন করতে পারে না, এই জন্য এদেরকে বলা হয় উভচর উদ্ভিদ। এই লাইনটা তোমাদের মনে রাখতে হবে।
আমাদের একটা ব্রায়োফাইটকে উদাহরণ হিসেবে আমাদের সিলেবাসে দেওয়া আছে, তার নাম হলো রিক্সিয়া। ঠিক আছে, আমাদের একটা ব্রায়োফাইটকে উদাহরণ হিসেবে আমাদের সিলেবাসে দেওয়া আছে, যার নাম হলো রিক্সিয়া। এই যে রিক্সিয়ার ছবিটা তোমাদেরকে দেখায়, এই যে যার ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটাই হলো রিক্সিয়া, এটাই একটা ব্রায়োফাইট, এটার উদাহরণ আমাদের সিলেবাসে দেওয়া আছে। তোমরা মনে রাখবে রিক্সিয়ার বিভিন্ন সদস্য এরা মোটামুটি ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশে জন্মে, তবে রিক্সিয়া ফ্লুইটান্স নামক যে সদস্যটা আছে সেটা সম্পূর্ণ জলে বাস করে। রিক্সিয়া হচ্ছে হেপাটিসিস শ্রেণীর একটা সদস্য। এই শ্রেণীর সকল ব্রায়োফাইটকে বলা হয় লিভারওট, এটাও পরীক্ষায় আসে, কখতে আসে লিভারওট বলা হয় কেন। তোমরা মনে রাখবে রিক্সিয়ার শরীরটা অনেকটা এরকম, বুঝছো, শরীরটা অনেকটা এরকম, শরীরের প্রত্যেকটা খণ্ড এক একটা মানুষের লিভারের মতো, মানুষের লিভারের মতো, এই শরীরের প্রত্যেকটা পিস এক একটা মানুষের লিভারের মতো, এই জন্য এদেরকে লিভারওট বলা হয়। আবাসস্থল এগুলো তেমন একটা লাগবে না। শনাক্তকারী বৈশিষ্ট্য এগুলো অলরেডি আমরা পড়েছি, বুঝছো, এগুলো আমরা অলরেডি পড়েছি। এই বৈশিষ্ট্যটা তোমরা একটু মনে রাখতে পারো, উপরের এগুলো বৈশিষ্ট্য তোমরা জানো, এটা একটু পড়ে রাখতে পারো। ওর যে এই চ্যাপ্টার শরীরটা আছেন এটাকে বলা হয় তার থ্যালাস। থ্যালাসটা হচ্ছে সবুজ শায়িত চ্যাপ্টা এবং বিষম পৃষ্ঠ। দেখো তো এই যে শরীরটা চ্যাপ্টা না, মাটিতে শুয়ে আছে না, বিষম পৃষ্ঠ মানে হচ্ছে শরীরটা তো সমান না, একটু অমসৃণ না, এটাকেই বলা হচ্ছে তার শরীরের বৈশিষ্ট্য। তার শরীরের দেখো দ্যাগ্র শাখা থাকবে, এই দ্যাগ্র শাখা তথ্যটা ইম্পর্টেন্ট। শরীরে দেখবে যে শরীরের শাখাগুলো দেখো দুই খণ্ডযুক্ত, এই যে এই খণ্ডটা দেখো, এই যে মাথাটা এভাবে দুই খণ্ডযুক্ত, এই যে এই মাথাটা দেখো দুই খণ্ডযুক্ত, এই যে মাথাটা দেখো দুই খণ্ডযুক্ত। মাথাটা দুই খণ্ডযুক্ত হওয়াটাকে বলা হয় দ্যাগ্র শাখা, কিন্তু শরীরের মধ্যে দ্যাগ্র শাখা রয়েছে। আচ্ছা, এই তথ্যটা মনে রাখতে হবে। স্পোরোফাইটিক দশা গ্যামেটোফাইটিক দশার উপর নির্ভরশীল, এটার মানে কি? স্পোরোফাইটিক দশা মানে হলো 2n ক্রোমোজোমওয়ালা দশা, আর গ্যামেটোফাইটিক দশা মানে হলো n ক্রোমোজোমওয়ালা দশা। মানুষের ক্ষেত্রে একটা জিনিস তুমি ভাবো, আমি কিন্তু এই মুহূর্তে ডিপ্লয়েড দশায় রয়েছি, বা হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোমওয়ালা দশায় আছি, এবং মানুষের শুক্রাণু হচ্ছে হ্যাপ্লয়েড দশায় থাকে, n সংখ্যক ক্রোমোজোমওয়ালা দশায় থাকে। মানুষের শুক্রাণু মানুষের দেহের উপর নির্ভর করে, মানুষের শুক্রাণু কোথায় যাবে সেটা বড় দেহের উপর নির্ভর করে, অর্থাৎ মানুষের ডিপ্লয়েড দশা হ্যাপ্লয়েড দশাকে কন্ট্রোল করে। কিন্তু ব্রায়োফাইটের কনসেপ্ট উল্টা, ব্রায়োফাইটারদের ক্ষেত্রে যেটা হয়, তাদের এই হ্যাপ্লয়েড দশাটাই বেশি পাওয়ারফুল, সেটা ডিপ্লয়েড দশাকে কন্ট্রোল করে। এই তথ্যটা ইম্পর্টেন্ট। এদের শরীরের মধ্যে ফটোসিনথেটিক অঞ্চল বলে একটা অঞ্চল আমরা পাবো, এবং সঞ্চয় অঞ্চল বলে আরেকটা অঞ্চল পাবো, এটাও আমরা দেখবো। এদের স্ত্রী জননাঙ্গের নাম আর্কিগোনিয়াম, পুং জননাঙ্গের নাম অ্যান্থেরিডিয়াম, এবং স্পোরোফাইট হচ্ছে এদের হোমোস্পোরাস, এটাও আমরা একটু পরে পড়বো। ঠিক আছে, এখন এই পড়াটা, এই যে যা যা বৈশিষ্ট্যগুলো তোমাদের বারবার বললাম একটু পরে পড়বো, সেটা আমি তোমাদেরকে একবার পড়াই দিই। আমি যখনই ছবি এঁকে তোমাদের পুরো ব্যাপারটা দেখাই দিব, তখন তোমরা দেখবে যে খুবই সহজ এটা। আমি একটা রিক্সার ছবি এঁকে তোমাদেরকে দেখাবো। ওকে, একটা রিক্সার দেখো প্রস্থচ্ছেদের ছবি এঁকে তোমাদেরকে আমি দেখাবো, একটা রিক্সার ছবি এঁকে তোমাদেরকে দেখাবো। দেখো এই যে দেখো উদ্ভিদটা আমাদের স্যাঁতস্যাঁতে বিভিন্ন পরিবেশে বাস করে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে একটা রিক্সিয়া, অনেক ছোট, যদিও দেখতে অনেক ছোট, তারপর আমি একটু বড় করে আঁকলাম, এটাই হচ্ছে রিক্সিয়া। এখন এই রিক্সিয়াটাকে তুমি যদি এ বরাবর কাটো, বুঝছো, এ বরাবর কাটো, কেটে কেটে যদি একদম প্রস্থচ্ছেদ তুমি বের করো, খুবই পাতলা পাতলা কিছু পিস তৈরি করো, করে নিয়ে গিয়ে ওই জিনিসটা মাইক্রোস্কোপে দেখো, তখন কেমন দেখাবে? একটা রিক্সিয়াকে প্রস্থচ্ছেদে কেটে যদি মাইক্রোস্কোপের নিচে নিয়ে গিয়ে দেখা হয় তাহলে কেমন দেখাবে, সেটাই এবার আমরা দেখবো। আচ্ছা, খেয়াল করো, আমরা রিক্সিয়াটাকে মাইক্রোস্কোপের নিচে নিয়ে গিয়ে দেখলে কেমন দেখাবে সেটা আমরা একটু ছবি এঁকে পড়বো। ছবি আঁকার জন্য তোমরা কি করবে, পেন্সিলে একটা বাউন্ডারি এঁকে নিবে, পেন্সিলে একটা বাউন্ডারি এঁকে নিলে ছবি আঁকাটা সহজ হয়ে যায়। বাউন্ডারিটা অনেকটা হার্ড শেপের মতো হবে, বুঝছো, ছড়ানো একটু হার্ড শেপের মতো, একটু ছড়ানো হার্ড শেপের মতো। এটা আঁকতে পারবে না তোমরা বলো তো? এরকম একটা ছড়ানো হার্ড শেপ তোমরা আঁকতে পারবে না? এটা আঁকা তো খুবই সহজ, আমার মনে হয় প্রত্যেকেই পারবে। এরকম ছড়ানো একটা হার্ড শেপের মতো স্ট্রাকচার তোমার এঁকে নিতে হবে। তোমরা মনে রাখবে একটা রিক্সিয়ার থ্যালাসের তিনটা জোন থাকে। উপরের অংশটাকে বলে ফটোসিনথেটিক অঞ্চল, মাঝের এই সাদা অংশটাকে বলে সঞ্চয়ী অঞ্চল, নিচের দিকে কিছু মূলের মতো অংশ থাকে যাদেরকে বলা হয় নিম্নতক বা মূলের অঞ্চল। তো যাই হোক, এই রিক্সাটাকে যদি তুমি বরাবর কাটো, কেটে নিয়ে গিয়ে মাইক্রোস্কোপে দেখো, তাহলে এরকম একটা জোন পাবে তুমি। এই জোনটার মধ্যে কি হবে, সে খাবার জমা রাখবে, এটা হলো তার সঞ্চয়ী অঞ্চল। সঞ্চয় অঞ্চলে এরকম অনেক কোষ দেওয়া লাগবে তোমার, কোষগুলো একটু সুন্দর করে ধীরে সুস্থে দিও, তাহলে দেখতে অনেক সুন্দর দেখাবে। এরকম করে দিতে হবে, বুঝছো, সবগুলো গোল গোল করলে দেখতে খারাপ দেখায়। একটা কোষের সাথে আরেকটা কোষ তুমি এভাবে কানেক্ট করে দিও। আমি কেমনে দিচ্ছি তোমরা আশা করি বুঝতে পারছো। দেখো আমি এভাবে দিচ্ছি, কোষগুলো আমি এভাবে দিচ্ছি। দেখো সঞ্চয় অঞ্চলে কোষগুলো তোমাকে এভাবে দিতে হবে, যত ধীরে ধীরে এরকম ভালো করে দিবে দেখতে ভালো দেখাবে। যদি একদমই সময় না থাকে গোল গোল করে দিতে পারো, আমি এভাবে দিলাম, খুব যে বেশি সময় লাগলো তা তো না।
দ্রুতই হলো। ঠিক আছে, আমরা রিকশিয়ার এই অঞ্চলটা দেখলাম, এটাকেই বলা হয় রিকশিয়ার সঞ্চয়ী অঞ্চল। এটাই হচ্ছে রিকশিয়ার সঞ্চয়ী অঞ্চল, এখানে খাবার সঞ্চয় থাকে। ঠিক আছে, রিকশিয়ার শরীরের এই অঞ্চলে খাবার তৈরি হয়, এই জন্য এটাকে বলে সঞ্চয়ী অঞ্চল। এবার আমাদের দিতে হবে কি দেখো, খাবার তৈরিকারী একটা অঞ্চল যেটাকে বলে শালক সংশ্লেষী অঞ্চল। শালক সংশ্লেষী অঞ্চলে এরকম কিছু কোষ থাকে, এরকম কিছু কোষ থাকে, একটু দ্রুত দিই। এটা হলো শালক সংশ্লেষী অঞ্চল। এখানে দেখো লম্বা লম্বা পিলারের মতো কিছু জিনিসপত্র রয়েছে। শালক সংশ্লেষী অঞ্চলে দেখো লম্বা লম্বা পিলারের মতো স্ট্রাকচার রয়েছে অনেকগুলা। আর একটু ঘন দিলে হয়তো দেখতে ভালো দেখাতো, আমার এত সময় নাই। ওকে, দেখো এই যে অঞ্চলটা আমি দিলাম না, এটাকে বলে শালক সংশ্লেষী অঞ্চল। এটা হচ্ছে শালক সংশ্লেষী অঞ্চল। এখানে খাবার তৈরি হবে। দেখো আমি সবুজ কালি ব্যবহার করলেও তোমরা কিন্তু আবার সবুজ কালি ব্যবহার করতে পারবে না, তোমাকে সবটাই পেন্সিলে আঁকতে হবে। ঠিক আছে, তাহলে সঞ্চয়ী অঞ্চল পেলাম আর শালক সংশ্লেষী অঞ্চল পেলাম। এই যে এই মুখটা আছে না, এই মুখটা পত্ররন্ধ্র হিসেবে কাজ করে, পত্ররন্ধ্র হিসেবে কাজ করে। আর এই যে মাঝে মধ্যে যে ফাঁকা চেম্বারগুলো আছে, এরা হলো বায়ু প্রকোষ্ঠ হিসেবে কাজ করে, বায়ু প্রকোষ্ঠ হিসেবে কাজ করে। ঠিক আছে, সঞ্চয় অঞ্চলের মাঝে মধ্যে অ্যান্থেরিডিয়াম এবং আর্কিগোনিয়াম নামের এক ধরনের থলি পাওয়া যায়। অ্যান্থেরিডিয়াম নামের থলির মধ্যে শুক্রাণু তৈরি হবে এবং ডিম্বাণু তৈরি হবে হচ্ছে আর্কিগোনিয়াম নামক এক ধরনের থলির ভেতরে। আমি শুধু আর্কিগোনিয়ামটাই দিয়ে দেই, অ্যান্থেরিডিয়ামও আছে, সেটা দিচ্ছি না, আমার এত কিছু লেখার জায়গা নাই। এই যে দেখো ফ্লাক্স আকৃতির একটা সুন্দর থলি তোমরা দেখতে পাচ্ছ না, এই জায়গাতে তার ডিম্বাণু তৈরি হবে। এই জিনিসটাকে বলবো আমরা হলো, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আর্কিগোনিয়াম। এই জিনিসটাকে আমরা কি বলবো বলো, আর্কিগোনিয়াম। আমরা রিকশিয়ার থ্যালাসের একদম নিচের দিকে অনেক ধরনের শেকড় পাবো। কিছু শেকড় থাকবে এককুশি, কিছু শেকড় থাকবে যারা এককুশি, এরকম কিছু শেকড় থাকবে যারা এককুশি। এককুশি যে শেকড়গুলো থাকবে তাদেরকে বলা হবে রাইজয়েড। আর কিছু শেকড় থাকবে বহুকুশি, বুঝছো, তাদেরকে বলা হবে স্কেল। এককুশি শেকড়গুলোকে বলা হবে রাইজয়েড। আর কিছু শেকড় থাকবে এরকম দেখো বহুকুশি, এই যে বহুকুশি, বহুকুশি যে শেকড়গুলো থাকবে তাদেরকে বলা হবে স্কেল। ঠিক আছে, স্কেল। শরীরের মধ্যে এরকম মাঝে মধ্যে দেখো আরো কিছু থলি থাকবে, যে থলিগুলোর কাজ হচ্ছে শুক্রাণু তৈরি করা। শরীরের মধ্যে এরকম দেখো এখানে আরেকটা থলি আছে, এটা না দেখালেও হবে, তোমরা যখন ছবি আঁকবে না, এটা যদি তুমি না দাও তাও হবে, সমস্যা নেই। এই যে থলিটা তোমরা দেখছো, এটাকে বলা হবে কিন্তু অ্যান্থেরিডিয়াম, এটা না দিলেও চলবে তোমাদের ছবি আঁকার সময়। এখানে কিন্তু শুক্রাণু তৈরি হবে। ঠিক আছে, অ্যান্থেরিডিয়ামের মধ্যে কিন্তু শুক্রাণু তৈরি হবে। আর্কিগোনিয়ামের কাজ হলো ডিম্বাণু তৈরি করা, ডিম্বাণু তৈরি করা। আর এই অ্যান্থেরিডিয়ামের কাজ হলো শুক্রাণু তৈরি করা, এখানে শুক্রাণু তৈরি হবে। ব্যাপারটা তোমরা বোঝো, এখানে শুক্রাণু তৈরি হবে, যেটা মনে করা হলো শুক্রাণু। শুক্রাণুটা হলো দুই ফ্লাজেলা যুক্ত, দুই ফ্লাজেলা যুক্ত। ঠিক আছে, শুক্রাণুটা হলো দ্বি ফ্লাজেলা যুক্ত। শুক্রাণুটা কি করবে, পানি দিয়ে ভেসে ভেসে, এই যে পানিতে সাঁতার কেটে কেটে, পানিতে সাঁতার কেটে কেটে এই ডিম্বাণু পর্যন্ত পৌঁছাবে, ডিম্বাণুর সঙ্গে গিয়ে মিলিত হবে। এভাবে তাদের কিন্তু বাচ্চা উৎপাদন হবে না, তখন তাদের স্পোর উৎপাদন হবে। বুঝছো, এখানকার শুক্রাণু আর এখানকার ডিম্বাণু মিলিত হলে তাদের স্পোর তৈরি হবে। বুঝছো, তাদের প্রথমে তৈরি হবে কি এরকম স্পোর, এরকম স্পোর তৈরি হবে, স্পোর তৈরি হবে। সেই স্পোরগুলো বিকশিত হয়, সেই স্পোরগুলো বিকশিত হয়ে সেগুলোর মিওসিস বিভাজন হবে, হয় সেগুলা থেকে আবার নতুন করে চারা গঠন হবে। দেখা যায় তাদের স্পোরগুলো সবসময় একই রকম, তাদের যত স্পোর তৈরি হয় সবগুলো স্পোর একই রকম, এই জন্য এদেরকে বলা হয় হোমোস্পোরাস। এগুলা ছবিতে তোমাদের আঁকা লাগবে না, বুঝছো, আমি এমনি জাস্ট হচ্ছে পড়ানোর জন্য এগুলো দেখালাম তোমাদেরকে। হয়ে গেল মোটামুটি এদের প্রজনন। এখানে শুক্রাণু তৈরি হবে, এখানে ডিম্বাণু তৈরি হবে, শুক্রাণু ডিম্বাণু মিলিত হয় তৈরি হবে স্পোর। স্পোরগুলো একই রকম বলে এদেরকে বলা হয় হোমোস্পোরাস। পরে স্পোরের মিওসিস বিভাজন হবে, হয় সেখান থেকে তাদের বাচ্চা কাচ্চাগুলো আবার জন্ম নেবে। এটাই হচ্ছে রিকশিয়ার প্রস্থচ্ছেদ, বুঝছো, এই ছবিটাই তোমাদেরকে কিন্তু আঁকতে হবে। আচ্ছা,
তোমরা যখন ছবি আঁকবে তখন এই যে ফ্লাজেলা টাজেলা হ্যান্তান এগুলো না দিলেও চলবে, স্পোর্ট এগুলো না দেখলেও চলবে। আমি একটু পাশে রেখে দিই, স্পোর্টের কাহিনী একটু পাশে রেখে দিই। ওকে, তোমাদের এইটুকু ছবি আঁকা লাগবে, শুক্রাণু টুকরানি এগুলো দেওয়ার দরকার নেই, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কি বলবো, এটা ছবি আসবেই পরীক্ষা, এরকম ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা বই থেকে একটু পড়ে নিই যা যা আমরা দেখলাম। এদের শরীরটা হচ্ছে কেমন এটা আমরা আগেও জেনেছি। এই শরীরটা অনেকটা গোলাপ ফুলের মতো আকৃতি করে থাকে, এই জন্য এটাকে রোজের দশা বলা হয়। পুরো শরীরটা অনেকটা গোলাপ ফুলের মতো, এটাকে রোজের দশা বলা হয়। আচ্ছা, এই শরীরের মধ্যে তিনটা অঞ্চল রয়েছে, একটা হলো ফটোসিনথেটিক অঞ্চল বা আত্তীকরণ অঞ্চল। এই জায়গাতে দেখো লম্বা লম্বা কোষের সারি থাকে, ঠিক আছে? এই জায়গাতেই কিন্তু খাবার তৈরি হয়। এই লম্বা লম্বা সারিগুলোকে বলে আত্তীকরণ সূত্র, আর এর মাঝে যে চেম্বারগুলো থাকে তাদেরকে বলে বায়ুপ্রকোষ্ঠ। উপরের দিকে দেখো কিছুটা বায়ুছিদ্র থাকে, অনেকটা পত্ররন্ধ্রের মতো কাজ করে এরা। সঞ্চয় অঞ্চল, এখানে মেইনলি প্যারেনকাইমা কোষ থাকে, এই যে এই জায়গাটা, এই জায়গাটাকে বলে সঞ্চয় অঞ্চল। প্যারেনকাইমা কোষ থাকে, প্রচুর খাবার সঞ্চয় থাকে। কোন ধরনের খাবার? শ্বেতসার জাতীয় খাবার সঞ্চয় থাকে এদের শরীরে। নিম্নত্বকে দু ধরনের হচ্ছে শেকড় থাকে, বুঝছো? একগুলো হচ্ছে এককোষী রাইজয়েড, আরেকগুলোকে বলা হয় বহুকোষী শল্ক বা স্কেল। আচ্ছা, অঙ্গজ জনন কিভাবে হয় লাগবে না, যৌন জনন কিভাবে হয় এটা লাগবে। পুং জননাঙ্গকে বলা হয় অ্যান্থেরিডিয়াম, আর স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগুনিয়াম। শুক্রাণু তৈরি হয়, শুক্রাণুগুলো হলো দুই ফ্লাজেলা যুক্ত, এটা আমাদের মনে রাখতে হবে। আর ফ্লাক্স আকৃতির আর্কিগুনিয়ামের ভিতরে ডিম্বাণু তৈরি হয়। শুক্রাণুটা পানিতে সাঁতার কেটে ডিম্বাণু পর্যন্ত পৌঁছায়। তারপরে দেখো স্পোর তৈরি হয়, সবগুলো স্পোর একই রকম, এই জন্য হোমোস্পোরাস বলা হয়। পরে স্পোরটা অঙ্কুরিত হয়, রিক্সিয়ায় থ্যালাস গঠন হয়। ওকে, রিক্সিয়াটাকে পরিবেশ দূষণের সূচক মনে করা হয়, এটা একটু মনে রাখতে হবে। পরিবেশ দূষণের সূচক কেন মনে করা হয় আমি শৈবাল ছত্রাক অধ্যায়েও বলেছিলাম। লাইকেন কিন্তু পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে। এর মানে হলো পরিবেশে যদি কোনো দূষিত উপাদান থাকে রিক্সা সেটাকে চুষে নেয়। এই জন্য রিক্সার শরীর গবেষণা করলে বোঝা যায় যে ওই জায়গাতে দূষিত পদার্থ কেমন আছে, এটাকে বলে পরিবেশ দূষণের সূচক। এবার আমরা টেরিডোফাইট নিয়ে পড়াশোনা করব। টেরিডোফাইটের একটা উদ্ভিদের উদাহরণ আমাদের সিলেবাসে দেওয়া আছে, নাম হলো টেরিস। বুঝছো, টেরিসের ছবি দেখায়, তাহলে টেরিডোফাইট সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা পাবে। এই যে দেখো, এই উদ্ভিদটা তোমরা প্রত্যেকেই দেখেছো, এই টাইপের উদ্ভিদগুলোকে বলে টেরিডোফাইট। আমাদের ওই যে হচ্ছে ইটের যে দেয়ালগুলো আছে, দেয়ালের কিন্তু ইটের ফাঁকে ফাঁকে এগুলো জন্মে, তাই না? এটাই হলো সে টেরিডোফাইট। ওকে, চলো এখানে আসি আমরা। টেরিডোফাইটের নামটা কিভাবে আসলে সেটা একটু লক্ষ্য করো। গ্রিক শব্দ টেরন মানে হলো ডানা, ফাইট মানে হলো উদ্ভিদ। এই উদ্ভিদের পাতাগুলো অনেকটা পাখির ডানার মতো, দেখো তো পাতাগুলো অনেকটা পাখির ডানার মতো, এই জন্য এরকম নাম দেওয়া হয়েছে। টেরিডোফাইট উদ্ভিদগুলোকে বলা হয় ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। কেন? কারণ এদের ভাস্কুলার টিস্যুও রয়েছে, আবার এরা ফুল তৈরি করে না, বা ক্রিপ্টোগ্যামস এরা, এই জন্য এদেরকে বলা হয় ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। টেরিডোফাইটের বৈশিষ্ট্যগুলো আমাদের একটু বুঝতে হবে, প্রত্যেকটা বৈশিষ্ট্য পড়বে। এরা অপুষ্পক এবং বীজ তৈরি করে না। এরা হলো স্পোরোফাইটিক বা রেণুধর। বুঝতে পারছো এর মানে কি? আমরা যেমন আমাদের শরীরের প্রত্যেকটা কোষে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আছে, টেরিডোফাইট এরকম ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট। ব্রায়োফাইট কিন্তু হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট ছিল। ব্রায়োফাইটকে বলছিলাম আমরা গ্যামেটোফাইট। গ্যামেটোফাইটের আবার বাংলা কিন্তু লিঙ্গধর। আর এদের শরীরটা হচ্ছে ডিপ্লয়েড, এরা হলো রেণুধর বা স্পোরোফাইট। ঠিক আছে? কনফিউশন লাগছে কি? যে এই টেবিলে ফেরত আসো আরেকবার, কনফিউশন লাগলে এই টেবিলে ফেরত আসো, এখান থেকে একবার দেখো। দেখো, মানুষের শরীরের প্রত্যেকটা কোষের মধ্যে, বুঝছো, মানুষের শরীরের প্রত্যেকটা কোষের মধ্যে এরকম 2n সংখ্যক করে ক্রোমোজোম থাকে। এই জন্য মানুষকে কিন্তু বলা হয় হচ্ছে ডিপ্লয়েড। নগ্নবীজি, আবৃতবীজি এরাও হলো ডিপ্লয়েড। কিন্তু ব্রায়োফাইট কেমন ছিল বলতো? এই যে দেখো হ্যাপ্লয়েড উদ্ভিদ ছিল, হ্যাপ্লয়েড উদ্ভিদগুলোকে গ্যামেটোফাইট বলা হয়। গ্যামেটোফাইটের বাংলা হলো লিঙ্গধর। কিন্তু টেরিডোফাইট আবার হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, এই শরীরটার মধ্যে 2n করে ক্রোমোজোম আছে, এদেরকে বলা হয় স্পোরোফাইট। ওকে, এই তথ্যটা খুব ইম্পর্টেন্ট। আমরা চলো আবার আগের জায়গায় ফেরত যাই, আমরা এটা নিয়ে পড়ছিলাম। ওকে, গ্যামেটোফাইট পর্যায়েও আছে এদের, এই গ্যামেটোফাইট পর্যায়কে বলা হয় প্রোথেলাস। দেখো, এটা একটা খুবই ইন্টারেস্টিং। বেশিরভাগ জীবের হয় ডিপ্লয়েড দশাটা দৃশ্যমান থাকে, না হয় হ্যাপ্লয়েড দশা দৃশ্যমান থাকে। মানুষের কথায় ভাবো, মানুষের এই মুহূর্তে যে আমার একটা বড় শরীর দেখছো, এটা কিন্তু ডিপ্লয়েড অবস্থা। কিন্তু মানুষের যে শুক্রাণুটা আছে হ্যাপ্লয়েড দশা, মানুষের যে ডিম্বাণু আছে হ্যাপ্লয়েড দশা, সেটা কিন্তু চোখ দিয়ে দেখা যায় না। বেশিরভাগ জীবের ক্ষেত্রে দেখা যায় ডিপ্লয়েড দশা দেখা গেলে হ্যাপ্লয়েড দশা দেখা যায় না, হ্যাপ্লয়েড দশা দেখা গেলে আবার ডিপ্লয়েড দশা দেখা যায় না। জীবনের যে কোনো একটা দশা দেখা যায়। কিন্তু টেরিডোফাইট খুবই স্পেশাল, এদের হ্যাপ্লয়েড দশাটাও চোখ দিয়ে দেখা যায়, এটাকে বলে প্রোথেলাস। আর ডিপ্লয়েড দশা তো হচ্ছে তার পূর্ণাঙ্গ শরীর, দুটোই দেখা যায়, খুবই স্পেশাল। এরকম কিন্তু উদ্ভিদ খুবই কম আছে। তার টেরিডোফাইট উদ্ভিদের হ্যাপ্লয়েড দশাও দৃশ্যমান, ডিপ্লয়েড দশাও দৃশ্যমান, এটা মনে রেখো। এদের শরীরটাকে মূলকাণ্ড পাতে আমরা বিভক্ত করতে পারি। এদের ভাস্কুলার টিস্যু আছে, এদের ভ্রূণ সৃষ্টি হয়। এদের কাণ্ডগুলাকে রাইজোম বলা হয়। এদের স্পোরগুলো সম আকৃতিরও হতে পারে, অসম আকৃতিরও হতে পারে। এদের জননাঙ্গ অবশ্যই বহুকোষী এবং বন্ধাকোষের আবরণ থাকে। এদের শুক্রাণুগুলো চলাচল করে অ্যান্থেরিডিয়ামে তৈরি হয়, ডিম্বাণুগুলো চলাচল করতে পারে না, আর্কিগোনিয়ামে তৈরি হয়। হেটারোমরফিক যৌনক্রম ব্যাপারটা কি, যখন আমরা এর জীবনচক্র পড়তে যাব তখন আমরা ভালো করে বুঝতে পারবো। হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশা, দুটা দশা বারবার আবর্তন হয়, এই জিনিসটাকে বলে যৌনক্রম। আমাদেরও তো এরকম আবর্তন হয়, আমরা একসময় হ্যাপ্লয়েড দশায় থাকি, আবার ডিপ্লয়েড দশায় থাকি। হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশার আবর্তনকে বলা হয় যৌনক্রম।
এবং দেখা যায় হ্যাপ্লয়েড দশাটা দেখতে একরকম, ডিপ্লয়েড দশাটা দেখতে আরেক রকম। এই জিনিসটাকে বলা হয় হেটেরোমরফিক যৌনক্রম। আমরা জীবনচক্র পড়তে গেলে এটা ভালো করে বুঝতে পারবো, তখন আর ঝামেলা হবে না, শুনলে অনেক কঠিনই লাগবে। এই বৈশিষ্ট্যগুলো বেশিরভাগই আমরা পড়েছি, তারপরও এখান থেকে তোমরা আরেকবার পড়তে পারো। টেরিস উদ্ভিদের শরীরের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো মোটামুটি তুমি দেখতে পাবে, এই কটা বৈশিষ্ট্য দেখতে পাবে। সরাসরি পড়তে গেলে একটু কঠিনই লাগে, বুঝছো? আচ্ছা, আমি এক কাজ করি, আমি টেরিস উদ্ভিদটাকে এঁকে তোমাদেরকে দেখাই। এই যে এটা দেখো, একটা টেরিস উদ্ভিদ, বুঝছো? এটা হলো একটা টেরিস উদ্ভিদ, খেয়াল করো। এই উদ্ভিদটাই হচ্ছে একটা টেরিস উদ্ভিদ। টেরিস উদ্ভিদের পাতাটা খেয়াল করো এবার। এটা হলো টেরিস উদ্ভিদের পাতা, বুঝছো? পাতার পেছনের দিকে দেখো হলুদ রঙের এগুলো দানা দেখা যাচ্ছে, খেয়াল করতে পারছো সবাই? পাতার পেছনের দিকের হলুদ রঙের কিছু দানা আছে, খেয়াল করো তো সবাই একটু। এই যে হলুদ রঙের দানাগুলো আছে, এই দানাগুলোকে বলা হয় সোরাস। এই দানাগুলোর ভেতরে স্পোরাঞ্জিয়া নামের এক ধরনের থলি আছে, সেই থলির মধ্যে স্পোর তৈরি হয়। আরো জুম করে যদি দেখানো হয় তাহলে কেমন দেখাবে, আমি তোমাদের ছবি এঁকে দেখাবো ব্যাপারটা। আচ্ছা, তাহলে চলো আরেকটা জিনিস এখানে দেখো। এই টেরিসের কুচি পাতাটা দেখো সুন্দরভাবে এরকম কুণ্ডলিত অবস্থায় আছে। কচি পাতাকে বলা হয় ক্রুজিয়ার, আর কুণ্ডলিত থাকার বিন্যাসটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। ছবি এঁকে দেখালে তোমরা ভালো বুঝতে পারবে, ছবিটাই দেখায় তোমাদেরকে। একটা টেরিস উদ্ভিদ তোমাদের খুবই পরিচিত উদ্ভিদ। তোমাদের এখনই তুমি যদি ক্লাস করে তুমি একটু হচ্ছে জানলা দিয়ে তাকাও, তোমার বাড়ির বাইরে কিন্তু তুমি এরকম উদ্ভিদগুলো দেখতে পাবে, টেরিস উদ্ভিদ দেখতে পাবে। টেরিস উদ্ভিদটা দেখো, এটা তাদের গোড়া, এটা হচ্ছে তাদের পাতা, এটা আরেকটা পাতা। পাতার মধ্যে আবার অনেক ঝামেলা আছে। এই যে সবুজ সবুজ পাতা দেখো, এটা হলো টেরিস উদ্ভিদ। ঠিক আছে, এটা হলো টেরিস উদ্ভিদ। সবগুলো বৈশিষ্ট্য তোমাদেরকে আমি একটা একটা করে বুঝাই। এই যে এগুলো হচ্ছে পাতার খণ্ড, বুঝছো? এগুলো এক একটা পাতার খণ্ড। এদেরকে বলা হয় পত্রখণ্ড, বলা হয় এদেরকে পত্রখণ্ড বা পিনা, পিনা বা পত্রখণ্ড। সবগুলো পত্রখণ্ড কিন্তু এই যে এই শক্ত জায়গাটার সাথে অ্যাটাচ রয়েছে, এটাকে বলা হয় তাহলে র্যাকিস। র্যাকিস আর পিনা আশা করি বুঝছো, এই দুইটা জিনিসকে একসাথে বলা হয় ফ্রন্ট। তার মানে আমরা মনে রাখবো টেরিসের প্রত্যেকটা পাতার খণ্ডগুলোকে, যে এই সবুজটুকুকে বলা হয় পিনা, অনেকগুলো পিনা একটা র্যাকিসের সঙ্গে যুক্ত হয় যে জিনিসটা গঠন করে তাকে বলে ফ্রন্ট। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, এদের কচি পাতা যদি তুমি দেখো, এদের কচি পাতা কেমনে থাকে? এদের কচি পাতাটা এরকম সুন্দরভাবে কুণ্ডলিত অবস্থায় থাকে। কচি পাতা এরকম সুন্দর কুণ্ডলিত থাকে। এই কুণ্ডলিত কচি পাতাকে বলা হয় ক্রোজিয়ার। কুণ্ডলিত কচি পাতাকে বলা হয় ক্রোজিয়ার। আর এই যে বিন্যাসটা, কুণ্ডলিত হওয়ার যে ব্যাপারটা, এই বিন্যাসটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। সার্সিনেট ভার্নেশন। তাহলে সার্সিনেট ভার্নেশন কি আর ক্রুজিয়ার কি, বুঝছো সবাই? কুণ্ডলিত কচি পাতাটাকে বলা হয় ক্রুজিয়ার, আর এই বিন্যাসটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। খুব পরীক্ষায় আসে, কতবার যে এসেছে আমি কি বলবো। তুমি গোড়াতে দেখবে এরকম ব্রাউন কালারের কিছু লোমের মতো স্ট্রাকচার, এদের গোড়াতে দেখবে এরকম হচ্ছে ব্রাউন কালারের লোমের মতো স্ট্রাকচার, এদেরকে বলা হয় শল্কপত্র। শল্ক মানে শুকনা, শুকনা পাতা, এদেরকে বলা হয় র্যামেন্টাম। র্যামেন্টাম এটাই হচ্ছে তার গাছের ডাল, বুঝছো? এই যে গোড়াটা দেখছো না, এটা হলো তার ডাল, এটা হলো তার কাণ্ড, এটা হলো তার কাণ্ড। তার কাণ্ডটাকে বলা হয় রাইজোম। তার কাণ্ডটাকে বলা হয় রাইজোম। আর রাইজোমে দেখো এরকম অনেক শেকড় থাকে, এগুলো হলো তাদের মূল। এগুলো হচ্ছে তাদের মূল, শেকড়। এই মূলগুলা কিন্তু মাটির নিচে ঢুকে যায়, আবার এই মূলগুলা কিন্তু ইটের ভিতরে ঢুকে যেতে পারে, এই জন্য ইটের উপর জন্মাইতে পারে। খুবই পাওয়ারফুল এরা, বুঝছো? তো মোটামুটি এদের তো ছবি হয়ে গেল, তাই না? এদের আরো কিছু গ্যাঞ্জাম আছে, তোমাদের সবই আমি বুঝাই দিই। একটু বড় করলাম, ওকে, এটা থাকুক এখানে। আরো কিছু গ্যাঞ্জাম আছে, আমি তোমাদেরকে এই ব্যাপারগুলো একটু বুঝাই দিই। তুমি যদি এখানকার একটা পাতাকে নিয়ে এসে জুম করে দেখো, ধরা যাক হচ্ছে এটা এটা একটা এটা একটা র্যাকিস। র্যাকিসের গায়ে এভাবে অনেক পাতা লেগে আছে, তাই না? র্যাকিসের গায়ে এরকম অনেক পাতা লেগে আছে, এই যে পাতাগুলা লেগে আছে র্যাকিসের গায়ে, অনেক পাতা আছে, এরকম অনেক পাতা আছে। প্রত্যেকটা পাতার মাঝখান দিয়ে একটা শিরা আছে, শিরাটা দিয়ে দিলাম। আচ্ছা, প্রত্যেকটা পাতার দেখবে দুই প্রান্তের নিচের দিকে এরকম ছোট ছোট দানা, হলুদ হলুদ কিছু দানা। পাতা শেষ প্রান্তের দিকে এরকম অনেক দানা তুমি দেখতে পাবে। আমরা পাতাটাকে অনেক ভালো করে জুম করে বিস্তারিত করে দেখছি, পাতার নিচের দিকে এরকম ছোট ছোট হলুদ হলুদ দানা তুমি দেখতে পাবে। ঠিক আছে, এই দানাগুলোকে তোমরা মনে রাখবে, এই দানাগুলোকে বলা হয় সোরাস। দানাগুলোকে বলা হয় সোরাস।
ঠিক আছে, দানাগুলোকে বলা হয় সোরাস। সোরাসকে জুম করে দেখলে তার মধ্যে কিছু ছোট ছোট থলি পাওয়া যায়, যে থলিগুলোকে বলা হয় স্পোরাঞ্জিয়া। আর স্পোরাঞ্জিয়া ভেতরে থাকে হলো স্পোর। এই স্পোরটা অঙ্কুরিত হয়, এদের বাচ্চা কাচ্চা উৎপাদন হয়। ঠিক আছে, তার মানে তোমরা দেখো এদের পাতার মধ্যে কিন্তু এদের বীজ টাইপের জিনিসপত্র আছে। বীজ প্রকৃত পক্ষে নয়, পাতাটাই বীজের মধ্যে বীজ ধারণ করছে। পাতাগুলো যেহেতু স্পোর ধারণ করছে তাই পাতাগুলোকে বলা হয় স্পোরোফিল। পাতাগুলো যেহেতু বীজ ধারণ করছে তাই পাতাগুলোকে বলা হয় স্পোরোফিল। এই কথাটা মনে রাখতে হবে। একটা পাতাকে তুমি যদি এ বরাবর কাটো যদি পাতাটাকে কাটলে তুমি দেখতে পাবে যে মাঝখানে পাতার এটা শিরা, এটা হলো পাতার শিরা, মাঝখানে শিরা, এটা হলো পাতার এক পাশের অংশ, এটা হলো পাতার আরেক পাশের অংশ। পাতার দুই পাশের অংশ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, পাতার দুই পাশের অংশ দেখতে পাচ্ছি। পাতাটাকে আমরা কাটছি, বুঝছো, কাটার পর আমরা দেখতে পাচ্ছি পাতার নিচের দিকে, বুঝছো, এরকম কিন্তু দেখা যাবে অনেকগুলো ছোট ছোট থলি থাকবে পাতার নিচের দিকে। এই যে থলিগুলো আছে না, এই থলিগুলোকে বলা হবে স্পোরাঞ্জিয়া। ঠিক আছে, এই থলিগুলোকেই বলা হবে কিন্তু স্পোরাঞ্জিয়া। দেখো একটা পাতার কোনা এই স্পোরাঞ্জিয়াগুলোকে এরকম সুন্দর করে ঢেকে রাখে। খেয়াল করো, পাতার কোনাগুলো স্পোরাঞ্জিয়াকে এরকম সুন্দর করে ঢেকে রাখে। যে পাতার কোনাটা স্পোরাঞ্জিয়াগুলোকে ঢেকে রাখে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এখানে তিনটা স্পোরাঞ্জিয়া দেখছো তোমরা, তাই না? তিনটা স্পোরাঞ্জিয়াকে একত্রে কিন্তু বলা হয় সোরাস। এই তিনটা স্পোরাঞ্জিয়াকে একত্রে কিন্তু বলা হয় সোরাস। তাহলে পাতাতে অনেকগুলো স্পোরাঞ্জিয়া থাকে, প্রত্যেকটা থলির নাম এক একটা স্পোরাঞ্জিয়া। কয়েকটা করে স্পোরাঞ্জিয়াকে একত্রে বলা হয় সোরাস। আর দেখো পাতাটা সুন্দর করে স্পোরাঞ্জিয়া বা সোরাসগুলো ঢেকে রেখেছে। এই পাতার কোনাটাকে বলা হয়, এই পাতার কোনাটাকে বলে ফলস ইন্ডোসিয়াম। এটাকে বলা হয় ফলস ইন্ডোসিয়াম। ফলস ইন্ডোসিয়াম বলা হয়। ঠিক আছে, আমি এই জিনিসটা ছবিতে তোমাদেরকে দেখাই। তোমরা এই যে পাতার পেছনের দিকে একটু তাকাও, এই যে পাতার পেছনের দিকে দেখো হলুদ রঙের ছোট ছোট দানাগুলো দেখা যাচ্ছে না? এই যে হলুদ রঙের ছোট ছোট দানাগুলো দেখো, এই দানাগুলোকেই বলা হয় স্পোরাঞ্জিয়া অথবা সোরাস। পাতার পেছনের দিকে রয়েছে এগুলো। আশা করি ছবিটা তোমরা বুঝতে পারছো। পরে আবার পিডিএফ ডাউনলোড করে তোমরা একটু দেখো। এখানকার একটা স্পোরাঞ্জিয়াকে যদি আমি বাইরে বের করে একটু জুম করে দেখাই, এটা হলো একটা স্পোরাঞ্জিয়ার চেহারা। স্পোরাঞ্জিয়ার মধ্যে এরকম সুন্দর থলি আছে, আবার এরকম একটা সুন্দর বোটা আছে। তাহলে স্পোরাঞ্জিয়ার নিচের দিকে দেখা একটা সুন্দর বোটা আছে আর উপরের দিকে একটা থলি আছে। অবশ্যই বোটাটার মধ্যে অনেক কোষ থাকবে। বোটার মধ্যে এরকম অনেক কোষ আছে। বোটার এই কোষগুলোকে সবকিছুকে একত্রে বলা হয় বৃন্ত। বোটা চারপাশে এরকম একটা সুন্দর আবরণ আছে। এই থলিটার চারপাশে দেখো এরকম সুন্দর আবরণ আছে। এই আবরণগুলোকে বলা হয় অ্যানুলাস। আবরণটাকে বলে অ্যানুলাস। এই জায়গাটা দেখো, অ্যানুলাসটা একটু আলাদা টাইপের দেখতে। অ্যানুলাসটা এরকম দেখতে দেখো। এই বিশেষ টাইপের স্ট্রাকচারটাকে বলা হয় স্টেমিয়াম। স্টেমিয়ামে দেখো এরকম একটা মুখ থাকতে পারে। যখন এই স্পোরাঞ্জিয়াটা পরিপক্ক হয়ে যায়, ভেতরে তো স্পোর তৈরি হবে, অবশ্যই এটা বলা হয়নি, ভেতরে অনেক স্পোর তৈরি হবে। এই যে স্পোর তৈরি হলো ভেতরে, স্পোরগুলো যখন পরিপক্ক হবে, বুঝছো, তখন স্টেমিয়ামের একটা কোষ এখান থেকে সরে যাবে, তখন দরজা খুলে যাবে। এই যে দরজা খুলে গেলে স্পোরটা সব দিকে ছড়িয়ে যেতে পারবে। তার মানে বুঝতে পারছো, এক একটা পাতার নিচে অনেক স্পোরাঞ্জিয়া আছে, এক একটা স্পোরাঞ্জিয়ার মধ্যে আবার অনেক স্পোর আছে। এই স্পোরের মাধ্যমে এদের মেইনলি প্রজনন হয়। তাহলে মোটামুটি একটা টেরিসের যা যা দরকার সবই কিন্তু আমরা এখানে পড়লাম, বুঝছো। টেরিসের দেখো আমরা কি পড়লাম, এখানে হচ্ছে তার পূর্ণাঙ্গ শরীর পড়লাম, পাতার পেছনে কি কি থাকে সেগুলো জানলাম। তারপরে যে দেখো স্পোরটা পড়লাম। স্পোর থেকে আরেকটা জিনিস বলি, স্পোরটা কিন্তু বাতাসে ছড়িয়ে যাবে, বুঝছো। এই যে স্পোরটা বাতাসে ছড়িয়ে গেল, ছড়িয়ে যাওয়ার পরে সে যদি একটা উপযুক্ত পরিবেশ পায়, তখন সে ফুটে এরকম একটা হার্ট শেপের সুন্দর স্ট্রাকচার তৈরি করবে। এই সুন্দর স্ট্রাকচারটা, হার্ট শেপের স্ট্রাকচারটাকে বলে প্রোথ্যালাস। এই জিনিসটার নাম হলো প্রোথ্যালাস। এই প্রোথ্যালাসটা কিন্তু সুন্দর দেখতে। তার পূর্ণাঙ্গ শরীরটা কিন্তু ডিপ্লয়েড দশা। আর এই জিনিসটা হলো এদের প্রোথেলাসটা হলো হ্যাপ্লয়েড দশা। এই ডিপ্লয়েড দশাটাও চোখ দিয়ে দেখা যায়, আবার প্রোথেলাসটাও চোখ দিয়ে দেখা যায়। এটা কিন্তু পৃথিবীর একমাত্র ব্যতিক্রমী উদ্ভিদ। একমাত্র না, এরকম আরো কিছু উদ্ভিদ আছে, খুবই ব্যতিক্রমী একটা। তার ডিপ্লয়েড দশা, হ্যাপ্লয়েড দশা দুটোই সুন্দর দেখতে, দুটাই চোখ দিয়ে দেখা যায়, দুটোই স্বাধীন। এই জিনিসটা তোমরা মাথায় রাখতে পারো। আচ্ছা, এর ভাস্কুলার বান্ডল সম্পর্কে একটু ধারণা দেই। তুমি যদি টেরিসের, বুঝছো, যে টেরিসের যদি এই যে তুমি হচ্ছে এগুলা কাটো, এইভাবে এই বরাবর কাটো,
টেরিসের তুমি যদি হচ্ছে শরীরের কোনো অংশকে কাটো, বিশেষ করে এই যে র্যাকিসকে তুমি যদি কাটো, কেটে নিয়ে গিয়ে যদি তুমি মাইক্রোস্কোপে দেখো, তাহলে অশ্বক্ষুরাকৃতি স্টিলি বলে এক ধরনের বিশেষ স্ট্রাকচার দেখতে পাবে। এরকম একটা স্টিলি দেখতে পাবে, দেখতে ঘোড়াক্ষুরের মতো। আর তুমি যদি রাইজোমটাকে বরাবর রাইজোমকে কাটলে তুমি দেখতে পাবে জাইলেমগুলো কেন্দ্রতে অবস্থান করছে, চারপাশে ফ্লোয়েম অবস্থান করছে। এটাকে জাইলেম কেন্দ্রতে, চারপাশে রয়েছে ফ্লোয়েম, এটাকে বলে জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল বা হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল, এখানে আমরা পাই। ঠিক আছে, চলো সব কিছু টেরিসের ব্যাপারে আমরা পড়েছি, আমরা টেরিসের ব্যাপারে সব কিছু পড়েছি। এখানে যা যা আমরা এখন পড়তে যাবো সবই আমরা কমন পাবো। শরীরের মধ্যে মূলকাণ্ড পাতা আছে আমরা জানি, রাইজোমের কাণ্ড, র্যামেন্টাম নামক এক ধরনের স্বল্পপত্র থাকে, এটাও আমরা জেনেছি। কচি পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে, সব স্পোর একই ধরনের, অর্থাৎ এরা হোমোস্পোরাস। স্পোরাঞ্জিয়া একত্রিত হয় সোরাস গঠন করে, এই যে এটা তোমাদের কিন্তু আমি একটু আগে বললাম। স্পোরাঞ্জিয়া ফলস ইন্ডোসিয়াম নামক ঢাকনা দ্বারা আবৃত থাকে। এদের প্রোথেলাস হচ্ছে গ্যামেটোফাইটিক দশা, এটা সবুজ রঙের, হার্ট শেপের এবং সহবাসী। সহবাসী কেন বলা হয় একটু পরে বলবো তোমাদের। রাইজোমের নিচে অস্থানিক মূল তৈরি হয়। পাতার র্যাকিস থাকে, ছবি টবি দেওয়া আছে, এগুলো লাগবে না। এই টেরিসের যে জীবনচক্রটা আছে না, এই জীবনচক্রটা আমাদের পড়তে হবে। তার আগে দৈহিক গঠন সম্পর্কে যে তথ্যগুলো আছে সেগুলো আমরা একটু পড়ে নিই। টেরিসগুলো সাধারণত রোদে জন্মায়, এর জন্য এদেরকে সানফার্ন বলা হয়। আবাসস্থল সাধারণত স্যাঁতস্যাঁতে পরিবেশেরা জন্মাতে পছন্দ করে। দৈহিক গঠন, এই যে বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা অলরেডি এগুলো জেনেছি। দেখো, ফার্নের পুরা পাতাকে বলা হয় ফ্রন্ট, ঠিক আছে, পুরা পাতাকে বলা হয় ফ্রন্ট। কচি পাতাকে বলা হয় ক্রোজিয়ার, কচি পাতাকে বলা হয় ক্রোজিয়ার, খুবই ইম্পর্টেন্ট কথা। কচি পাতাকে বলা হয় ক্রোজিয়ার। এই ক্রোজিয়ারটা কুণ্ডলী পাকায় থাকে, এই ঘটনার নাম হলো সার্সিনেট ভার্নেশন। কুণ্ডলী পাকায় থাকলে সেটাকে বলে সার্সিনেট ভার্নেশন। প্রত্যেকটা পাতার খণ্ডকে বলা হয় পিনা, আর পিনাগুলো যে জিনিসে যুক্ত থাকে তাকে বলে র্যাকিস। এই যে দেখো, পাতার অক্ষটার নাম হলো র্যাকিস। শল্কপত্র থাকে, এই শল্কপত্রকে বলা হয় র্যামেন্টাম, শল্কপত্রকে বলে র্যামেন্টাম। পাতার নিচের দিকে সোরাস থাকে। সোরাই হলো বহু বচনের শব্দ, সোরাস হচ্ছে এক বচনের শব্দ। রাইজোমের অন্তর্গঠন, রাইজোমের মধ্যে দেখো জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল রয়েছে, এই যে দেখো জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল, যাকে বলে হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল। র্যাকিসের অন্তর্গঠন, এটা না পড়লেও চলে, অশ্বক্ষুরাকৃতির স্টিলি পাওয়া যায়, এইটুকু পড়লে চলে। পাতার এগুলো না পড়লেও চলবে। জননাঙ্গ, অযৌন জনন, অযৌন জনন এই জিনিসটা আসলে হচ্ছে, এই জিনিসটা একটু আগে তোমাদেরকে আমি পড়িয়েছি। স্পোরাঞ্জিয়া নামক এক ধরনের ছোট ছোট দানা থাকে, স্পোরাঞ্জিয়াগুলোকে একত্রে সোরাস বলা হয়। স্পোরাঞ্জিয়ামের মধ্যে কিন্তু রেণু উৎপন্ন হয়, ঠিক আছে, রেণু উৎপন্ন হয়। রেণুগুলো কিন্তু এই যে ফলস ইন্ডোসিয়াম নামক একটা ঢাকনা দিয়ে ঢেকে থাকে, তোমরা জানো। আচ্ছা, এক একটা স্পোরাঞ্জিয়ামের মধ্যে অ্যানুলাস নামের একটা কভার থাকে, স্টেমিয়াম নামক একটা মুখ থাকে এবং বৃন্ত বলে একটা জিনিস থাকে। এই প্রত্যেকটা জিনিসের ছবি এঁকে আমি তোমাদের দেখিয়েছি, এই ছবিটাই কিন্তু তোমাদের এঁকে দেখিয়েছি। স্টেমিয়াম ফেটে গেলে এর ভেতরকার যে হচ্ছে, স্টোমিয়াম ফেটে গেলে এর ভেতরকার যে স্পোরগুলো সেটা ছড়িয়ে যায়। আমি কি স্টেমিয়াম লিখছি নাকি স্টোমিয়াম হবে? আচ্ছা, এটা স্টোমিয়াম হবে। স্টোম মানে মুখ, বুঝছো, মুখের মতো, তো এই জন্য এটাকে বলে স্টোমিয়াম। আমি জানি, কিন্তু বলতে গিয়ে তখন ভুল করছি। আচ্ছা, যাই হোক, তোমরা একটু সংশোধন করে নিও। আচ্ছা, এগুলো তার কিছু পড়া লাগছে না। স্পোর উৎপাদন এবং বিস্তার, তোমরা মনে রাখবে স্পোরগুলো সাধারণত হলে হ্যাপ্লয়েড। দেখো, হ্যাপ্লয়েড স্পোর, স্পোরগুলো হলে হ্যাপ্লয়েড। স্পোর মাতৃকোষের মিওসিস বিভাজন হয়, এই যে দেখো, স্পোর মাতৃকোষটা হচ্ছে ডিপ্লয়েড, তার মিওসিস বিভাজন হয়, হয় হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়। সবগুলো স্পোর একই রকম হওয়ার কারণে এদেরকে হোমোস্পোরাস বলা হয়। গ্যামেটোফাইটিক উদ্ভিদ, এটা হচ্ছে তাদের গ্যামেটোফাইটিক উদ্ভিদ। এই জিনিসটা এখন যদি আমি ঠিকমতো বলি তোমরা ঠিকমতো বুঝবে না, তার চেয়ে আমি এক কাজ করি, বুঝছো, জীবনচক্রটা পড়াই দিই। জীবনচক্রটা পড়াই দিলে দেখা যাবে যে তুমি এগুলো সব বুঝতে পারছো। জীবনচক্রটা তোমাদেরকে পড়াই দিই, টেরিসের জীবনচক্র তোমাদেরকে পড়াই দিই। যেহেতু জীবনচক্র চক্রাকার আমাদের আঁকতে হবে, এই জন্য আমি একটা চক্র এঁকে নিলাম, ঠিক আছে। আমাদের পড়ার বিষয় কি বলতো, আমরা পড়তে যাচ্ছি হলো টেরিসের জীবনচক্র। আমি ওপাশে লেভেলিং না করি, এখানে দিই টেরিস এর জীবনচক্র। জীবনচক্র, ঠিক আছে, টেরিসের জীবনচক্র, এটা আমাদের পড়ার বিষয় এখন। আচ্ছা, একটা টেরিস গাছের, টেরিস গাছ বলা যাবে না, টেরিসকে উদ্ভিদ বলতে হবে, গাছ হলে কাষ্ঠল হতে হয়। এটা হচ্ছে একটা টেরিস উদ্ভিদ, বুঝছো, এই যে ধরো দেখ, এটা হলো টেরিস উদ্ভিদ, এই যে পাতা, এখান থেকে আমি জীবনটা শুরু করি। এটা হলো পূর্ণাঙ্গ উদ্ভিদ, এটা হলো পূর্ণাঙ্গ উদ্ভিদ, পাতা টাতা দিলাম সবই, দেখতে পাচ্ছ তোমরা। এটা কচি পাতা কুণ্ডলিত অবস্থায় আছে, এটা হলো পূর্ণাঙ্গ উদ্ভিদ, পূর্ণাঙ্গ উদ্ভিদ, ঠিক আছে। এখন এই টেরিস উদ্ভিদের পাতার কোনাতে স্পোরাঞ্জিয়া থাকে, তোমরা জানো। এটা হলো পাতার কোনা, পাতার কোনার নাম হলো ফলস ইন্ডোসিয়াম, তোমরা জানো। আর এখানে কি থাকবে বলো তো, অনেক স্পোরাঞ্জিয়া থাকবে।
অনেকগুলো স্পোরাঞ্জিয়াকে একসাথে কিন্তু বলা হয় সোরাস, তাই না? অনেকগুলো স্পোরাঞ্জিয়াকে একসাথে বলা হয় সোরাস। পাশে লিখি সোরাস। এখানে আমরা তাহলে সোরাস দেখতে পাচ্ছি। সোরাসের এক একটা স্পোরাঞ্জিয়া যদি তোমাদেরকে দেখায়, দেখতে নাক ফুলের মতো, তাই না? সুন্দর ফুলের মতো। আর এর মধ্যে থাকবে কিন্তু হলে স্পোর, অনেক স্পোর থাকবে। অ্যাকচুয়ালি স্পোর থাকে না, থাকে হলে স্পোর মাতৃকোষ। এখানে রয়েছে হলে স্পোর মাতৃকোষ, এখানে রয়েছে হলে স্পোর মাতৃকোষ। তোমরা মনে রাখবে এই স্পোর মাতৃকোষের মিওসিস বিভাজন হয়। স্পোর মাতৃকোষের কোন বিভাজনটা হয়? মিওসিস বিভাজন হয়। মিওসিস বিভাজন হলে সেখান থেকে স্পোর তৈরি হয়। ঠিক আছে? স্পোরাঞ্জিয়ার ভেতরে স্পোর মাতৃকোষ থাকে, এটা হলো স্পোরাঞ্জিয়া, এটা হলো স্পোরাঞ্জিয়া। স্পোরাঞ্জিয়ার ভেতরে রয়েছে স্পোর মাতৃকোষ, তার মিওসিস বিভাজন হলো। মিওসিস বিভাজনের ফলে এই যে স্পোরটা তৈরি হলো। এবার স্পোরটা কি হচ্ছে বলো তো? অঙ্কুরিত হচ্ছে। এবার স্পোরটা দেখো অঙ্কুরিত হচ্ছে, এরকম স্পোরটা অঙ্কুরিত হচ্ছে। এটা হলো অঙ্কুরিত স্পোর। আমি লিখি তাহলে, এটার নাম হলো স্পোর, আর এটা হলো অঙ্কুরিত স্পোর। এই জিনিসটা হলো অঙ্কুরিত স্পোর, অঙ্কুরিত স্পোর। ওকে, এবার মজার ব্যাপারটা তোমরা দেখতে পাবে। স্পোরটা যখন অঙ্কুরিত হয় না, সে অনেকটা একটা হার্ট শেপের মতো সুন্দর স্ট্রাকচার তৈরি করে। দেখো, স্পোরটা অঙ্কুরিত হলে সে সুন্দর একটা হার্ট শেপের মতো স্ট্রাকচার তৈরি করে। এই যে এরকম একটা সুন্দর হার্ট শেপের মতো স্ট্রাকচার তৈরি করে। এই যে হার্ট শেপের মতো স্ট্রাকচারটা আছে না, এটার নাম হলো প্রোথ্যালাস। এই হার্ট শেপের মতো সুন্দর স্ট্রাকচারটার নাম হলো প্রোথ্যালাস। প্রোথ্যালাস। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, প্রোথ্যালাস কিন্তু সাইজে বেশ বড়, অর্থাৎ অবশ্যই সে হচ্ছে বহুকোষী। এবং চোখ দিয়ে দেখা যাবে, বুঝছো? বড় সড়ো, দৃশ্যমান। এই জিনিসটা স্বাধীন। কেন স্বাধীন? কারণ সে নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারে, মানে হলো স্বভোজী। স্বাধীন এবং স্বভোজী। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারে তো বলা হয়নি, দেখতে কেমন বলো তো? দেখতে হলো হৃৎপিণ্ডাকার। প্রোথ্যালাসটা হচ্ছে দেখতে হৃৎপিণ্ডাকার। সব তথ্য ইম্পর্টেন্ট, বুঝছো? এবং এটাকে বলে সহবাসী। সহবাসী কেন? কারণ এই প্রোথ্যালাসের উপরের দিকে থাকে আর্কিগোনিয়াম, মানে যেখানে আসলে ডিম্বাণু তৈরি হয়, ডিম্বাশয়। আর নিচের দিকে থাকে অ্যান্থেরিডিয়াম, যেখানে আসলে শুক্রাণু তৈরি হয় বা শুক্রাশয়। শুক্রাশয় ডিম্বাশয় একই সাথে থাকে বলে সেটাকে সহবাসীও বলা হয়। আমি তাহলে অ্যান্থেরিডিয়াম আর আর্কিগোনিয়ামগুলো দিয়ে দিই। এই যে এই জিনিসটা দেখো, এই যে এই জিনিসটা দেখো, এই যে এই জিনিসটা দেখো, এই জিনিসগুলোর নামই হলো অ্যান্থেরিডিয়াম। সরি, এগুলোর নাম হলো আর্কিগোনিয়াম। এই জিনিসগুলোর নাম হলো আর্কিগোনিয়াম। এখানে আর্কিগোনিয়ামটা আমি তোমাদেরকে একটু দেখাই, এখানে আর্কিগোনিয়ামটা তোমাদেরকে একটু দেখাই জুম করে। এই যে আর্কিগোনিয়াম এরকম ফ্লাক্স আকৃতির, আর নিচের দিকে রয়েছে হলো অ্যান্থেরিডিয়াম। এখানে অনেক এই জিনিসগুলো হচ্ছে নিচে রয়েছে। এই যে সুন্দর থলি, ঠিক আছে? মাঝখানে এই জিনিসের দরকার নেই, মিশাই দিই। ওকে, তাহলে তোমরা আর্কিগোনিয়াম আর অ্যান্থেরিডিয়াম দেখতে পাইছো। এই ফ্লাক্স আকৃতির যেটা, সেটাকে বলা হয় আর্কিগোনিয়াম। আর নিচে যেটা এই যে গোল থলির মতো, এদের নাম হলো অ্যান্থেরিডিয়াম। ঠিক আছে, আমি একটু লিখে দিই, এদের নামকরণটা করে দিই। এই জিনিসের নাম হচ্ছে আর্কিগোনিয়াম, গোনিয়াম। আর নিচের এই জিনিসটার নাম হলো অ্যান্থেরিডিয়াম, অ্যান্থেরিডিয়াম। আর্কিগোনিয়াম আর অ্যান্থেরিডিয়াম আমরা দেখলাম সবাই, তাই না? এছাড়াও এখানে অনেক শেকড় বাকড় থাকে, এদেরকে বলা হয় রাইজয়েড। প্রোথেলাস জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই না? খুবই ইন্টারেস্টিং। তারও কিন্তু এরকম ঘটনা দেখা যায় না। আচ্ছা, যাই হোক, আর্কিগোনিয়াম অ্যান্থেরিডিয়াম একই শরীরের মধ্যে আছে বলেই কিন্তু তাকে সহবাসী বলা হয়। শুক্রাশয় ডিম্বাশয় একই সাথে আছে বলে সহবাসী। এবার দেখো, আর্কিগোনিয়ামের এই অংশটাকে বলা হয় তার নালিকা, আর এই জায়গাটাকে বলে তার উদর। এই উদরের মধ্যে তার ডিম্বাণুটা তৈরি হয়। এই জায়গাতে থাকে হলো তার ডিম্বাণু। আর এই যে অ্যান্থেরিডিয়াম, অ্যান্থেরিডিয়ামের মাথায় ঢাকনা থাকে, বুঝছো? ঢাকনা যখন খুলে যায় তখন এই দিক থেকে শুক্রাণু তৈরি হয়। এই জিনিসগুলো হলো তার শুক্রাণু। শুক্রাণু। তোমরা মনে রাখবে ইম্পর্টেন্ট কথা, শুক্রাণুতে দুটা করে ফ্লাজেলা থাকে। শুক্রাণুগুলো হলো দুই ফ্লাজেলা যুক্ত। শুক্রাণু হলো দ্বি ফ্লাজেলা যুক্ত, দ্বি ফ্লাজেলা যুক্ত। আচ্ছা, এই শুক্রাণু আর ডিম্বাণু, এই যে এখানকার ডিম্বাণু আর এখানকার মনে করো শুক্রাণু, এরা দুজনে একে অপরের সাথে মিলিত হবে। শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হলে তখন এই জিনিসটা তৈরি হয়। এই জিনিসটার নাম হলো জাইগোট। শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হলে এই জিনিসটা তৈরি হয়, এটার নাম হলো জাইগোট।
জাইগোটটা কিন্তু এই প্রোথেলাসের ভেতরেই তৈরি হয়, বুঝছো? প্রোথেলাসের ভেতরে জাইগোটটা তৈরি হয়, যে প্রোথেলাসের মধ্যে জাইগোটটা এখন ফুটে দেখা যায় যে টেরিসের যে গাছটা সেটা তৈরি করে। এটা হলো অঙ্কুর। অঙ্কুর হলো, তারপরে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হবে। এই হচ্ছে জীবনচক্র। সুন্দরভাবে জীবনচক্র হলো। এখন জীবনচক্রের মধ্যে বিভিন্ন দশা আছে, হ্যাপ্লয়েড দশা আছে, ডিপ্লয়েড দশা আছে, সেগুলো বলি। তোমরা মনে রাখবে এই পূর্ণাঙ্গ শরীরটা এটা কিন্তু অবশ্যই ডিপ্লয়েড দশা। সোরাসের প্রত্যেকটা কোষ ডিপ্লয়েড দশা। স্পোর মাতৃকোষগুলো হলো ডিপ্লয়েড দশায় আছে। ওকে, কিন্তু স্পোর মাতৃকোষের মিওসিস হচ্ছে, হয় স্পোর তৈরি হচ্ছে, স্পোর কিন্তু হলো হ্যাপ্লয়েড। অঙ্কুরিত স্পোর যেটা সেটা হলো হ্যাপ্লয়েড। প্রোথেলাস যে সেও কিন্তু হ্যাপ্লয়েড, প্রোথেলাসও হলো হ্যাপ্লয়েড। তোমরা মনে রাখবে হ্যাপ্লয়েড উদ্ভিদের অংশকে বলা হয় কিন্তু গ্যামেটোফাইট। প্রোথেলাস তাহলে একটা গ্যামেটোফাইট, ঠিক আছে? প্রোথেলাস হলো হ্যাপ্লয়েড বা গ্যামেটোফাইট। এদিকে আর্কিগোনিয়া, ম্যান্থেরিডিয়াম তারাও হলো হ্যাপ্লয়েড। এদিকে যে শুক্রাণু আছে সেও হলো হ্যাপ্লয়েড, ডিম্বাণু যে সেও হলো হ্যাপ্লয়েড। শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হলে জাইগোট তৈরি হবে, সে কিন্তু ডিপ্লয়েড। অঙ্কুরটা তৈরি হচ্ছে, সেও কিন্তু ডিপ্লয়েড। পূর্ণাঙ্গ উদ্ভিদ, সেও কিন্তু ডিপ্লয়েড। তার মানে তোমরা মনে রাখবে এই কয়টা দশা, এই কয়টা দশা হলো ডিপ্লয়েড, আর নিচের এই কয়টা দশা কিন্তু সবাই কিন্তু হ্যাপ্লয়েড। আমরা হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডকে দুই ভাগে ভাগ করে দিই। হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডকে আমরা এই বরাবর ভাগ করে দিই। এই দাগের উপরে যারা আছে, এই দাগের উপরে যারা আছে সবাই কিন্তু ডিপ্লয়েড, আর দাগের নিচে যারা রয়েছে তারা কিন্তু হ্যাপ্লয়েড, তাই না বলো? উপরে রয়েছে তারা ডিপ্লয়েড, নিচে যারা তারা কিন্তু হ্যাপ্লয়েড। উপরে যারা আছে সবাই হলো ডিপ্লয়েড। ডিপ্লয়েড উদ্ভিদের অংশকে বলা হয় স্পোরোফাইট। এরা হলো স্পোরোফাইটিক দশা, ঠিক দশা। এই কটা দশা হচ্ছে স্পোরোফাইটিক দশা। স্পোরোফাইটিক কে বাংলায় কিন্তু বলা হয় রেণুধর দশা। রেণুধর দশা, এই কয়টা পর্যায়কে বলা হয় রেণুধর দশা। নিচে এগুলো সবাই কিন্তু হ্যাপ্লয়েড অবস্থা, তাই না? এগুলো সবাই হ্যাপ্লয়েড অবস্থা। হ্যাপ্লয়েড অবস্থাকে উদ্ভিদের জন্য বলা হয় গ্যামেটোফাইটিক দশা। গ্যামেটোফাইটিক দশা বাংলায় বললে বলা হয় লিঙ্গধর দশা। লিঙ্গধর দশা, এই তো। রেণুধর এবং লিঙ্গধরের এই যে পর্যায়ক্রমিক আবর্তন হচ্ছে, এটাকে বলা হয় অল্টারনেশন অফ জেনারেশন বা জনুক্রম, ঠিক আছে? এটা বারবার ঘুরছে এভাবে, তাই না? এভাবে বারবার ঘুরছে, এই বারবার ঘুরে বেড়ানোর ব্যাপারটাকে বলা হয় জনুক্রম। একবার হ্যাপ্লয়েড হচ্ছে, একবার ডিপ্লয়েড হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় জনুক্রম। এই জিনিসটাকে বলা হয় জনুক্রম। জনুক্রমকে ইংরেজিতে বলা হয় অল্টারনেশন অফ জেনারেশন। অল্টারনেশন, TION অফ জেনারেশন। অল্টারনেশন অফ জেনারেশন, এই কথাটা তোমরা একটু মনে রাখবে। তোমরা এখানে খেয়াল করে দেখো, জনুক্রমের স্পোরোফাইটিক দশাটা একরকম দেখতে, গ্যামেটোফাইটিক দশাটা কিন্তু আরেক রকম দেখতে। এটাকে বলা হয় হেটেরোমরফিক জনুক্রম। হেটেরোমরফিক জনুক্রম, এই কথাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস তোমরা এখানে খেয়াল রাখবে, সেটা হচ্ছে এর যে স্পোরগুলো আছে, এখানে যত রকম স্পোর তৈরি হয় সব স্পোর একই রকম দেখতে, একই রকম দেখতে, তাই এটাকে বলা হয় হোমোস্পোরাস। সব স্পোর একই রকম দেখতে, এই জন্য বলা হয় হোমোস্পোরাস। হোমো মানে একই রকম, বুঝছো? সব স্পোর একই রকম দেখতে, তবে জনুক্রমটা আলাদা। মানে হচ্ছে স্পোরোফাইটিক দশা একরকম, গ্যামেটোফাইটিক দশা আরেক রকম, এই জন্য এটাকে বলে হেটেরোমরফিক জনুক্রম। মরফিক, আচ্ছা বানান ঠিকই আছে, সমস্যা নেই। এই হচ্ছে এদের জীবনচক্রটা তুমি যে ঠিক মতো বুঝছো, এখান থেকে যে প্রশ্নে আসুক তোমার আর আটকাবে না। যা আছে এগুলো সব তুমি বুঝতে পারবে। এটা পড়ো তো, গ্যামেটোফাইটিক উদ্ভিদ বলতে কি বোঝানো হচ্ছে। ওই যে দেখো, স্পোর থেকে অঙ্কুরিত হয়ে একটা দেখো হৃৎপিণ্ডাকার গ্যামেটোফাইট তৈরি হয়। এই হৃৎপিণ্ডাকার গ্যামেটোফাইটকে বলা হয় প্রোথেলাস। প্রোথেলাসটা কেমন? প্রোথেলাসের বৈশিষ্ট্য দেখো, এটা সবুজ বর্ণের হয় প্রোথেলাস, বহুকুশী, স্বতন্ত্র, স্বভোজী। এটা উভলিঙ্গ, অর্থাৎ এর শরীরে একই সাথে পুং এবং স্ত্রী জননাঙ্গ অবস্থান করে। উপরের দিকে রয়েছে হলো আর্কিগোনিয়াম, আর নিচের দিকে রয়েছে হলো অ্যান্থেরিডিয়াম। একই সাথে পুং এবং স্ত্রী জননাঙ্গ থাকে বলে সহবাসী উদ্ভিদ বলা হয়। প্রত্যেকটা লাইনই কিন্তু ইম্পর্টেন্ট, আমি তোমাদের একটু আগে পড়ালাম সবই। এখন দেখো, শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হবে একে অপরের সাথে। কিভাবে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়? যে দেখো, আর্কিগোনিয়ামের মধ্যে ডিম্বাণু তৈরি হয় এবং হচ্ছে নিচের দিকে থাকবে অ্যান্থেরিডিয়াম। এই যে অ্যান্থেরিডিয়াম গোলথলি। অ্যান্থেরিডিয়ামের মধ্যে আবার কতগুলা শুক্রাণু থাকতে পারে এটা একটু মুখস্থ করে নিবে। 20 থেকে 50টা শুক্রাণু থাকতে পারে। শুক্রাণুগুলো কিন্তু বহু ফ্লাজেলাযুক্ত। আমি একটা ভুল তথ্য দিয়েছি আগে, একটু ভুল হয়েছে, আমি খুবই দুঃখিত।
ব্রায়োফাইটা যারা, তাদের শুক্রাণু হচ্ছে দুই ফ্লাজেলা যুক্ত, কিন্তু টেরিডোফাইটের শুক্রাণু বহু ফ্লাজেলা যুক্ত। আচ্ছা, এখানে এই যে দুই ফ্লাজেলা যুক্ত যে কথাটা লেখা আছে এটা ভুল, এটাতে হবে কি বহু ফ্লাজেলা যুক্ত। আমি খুবই ভুল লিখেছি এখানে। আচ্ছা, বহু ফ্লাজেলা যুক্ত, ঠিক আছে, আমি তথ্যটা একটু সংশোধন করে দিই। শুক্রাণুতে দেখো অনেক ফ্লাজেলা থাকবে, বহু ফ্লাজেলা থাকবে। টেরিডোফাইটের শুক্রাণুতে বহু ফ্লাজেলা থাকবে, এই কথাটা ইম্পর্টেন্ট। শুক্রাণু হলো বহু ফ্লাজেলা যুক্ত, বহু ফ্লাজেলা যুক্ত, ঠিক আছে। শুক্রাণুগুলো হচ্ছে বহু ফ্লাজেলা যুক্ত, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, শুক্রাণুগুলো হচ্ছে বহু ফ্লাজেলা যুক্ত হয়ে গেল। শুক্রাণুগুলো বৃষ্টির পানিতে সাঁতার কেটে ডিম্বাণু পর্যন্ত পৌঁছায়। এই যে দেখো, শিশির অথবা বৃষ্টির পানির সাহায্যে কিন্তু এদের নিষেকটা সম্পন্ন হয়। আচ্ছা, জাইগোট বা ও স্পোর হলে স্পোরোফাইটের প্রথম কোষ, জাইগোটি হলে স্পোরোফাইটের প্রথম কোষ, তারপর বিকশিত হয় একটা সম্পূর্ণ স্পোরোফাইটিক উদ্ভিদ তৈরি হয়। আচ্ছা, লিঙ্গধর এবং রেণুধর পর্যায়ের পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয় অল্টারনেশন অফ জেনারেশন বা যৌনক্রম। এই সংজ্ঞাটা তোমরা একটু মুখস্থ করবে, তারপরে আর তেমন কিছু পড়া লাগবে না। এই যে এই জীবন চক্রটাই তোমাদের আমি ভালো করে পড়িয়েছি, ঠিক আছে, এগুলোই পড়া। গ্যামেটোফাইটিক যৌন এবং স্পোরোফাইটিক যৌন ওগুলোই বারবার লেখা আছে, যা আমরা পড়লাম না ওগুলোই বারবার লেখা আছে। এই যে দেখো, হেটারোমরফিক যৌনক্রম, কারণ কি তার গ্যামেটোফাইটিক এবং স্পোরোফাইটিক দশা দেখতে আলাদা রকম, তাই। ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে পার্থক্য খুবই 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 ইম্পর্টেন্ট, এখান থেকেও সিকিউ আসে, এমসিকিউ আসে। ব্রায়োফাইট উদ্ভিদগুলো হলো হ্যাপ্লয়েড উদ্ভিদ, আর টেরিডোফাইট উদ্ভিদগুলো কিন্তু হলো ডিপ্লয়েড উদ্ভিদ। ব্রায়োফাইট উদ্ভিদগুলোর ক্ষেত্রে দেখা যায় যে স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভর করে, আর টেরিডোফাইটের ক্ষেত্রে স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট উভয় কিন্তু স্বতন্ত্র। এটার মানে কি তোমরা ইতিমধ্যে বুঝছো। রিক্সিয়াদের দেখো প্রোটোনেমা বা থ্যালাস উৎপন্ন হয়, আর টেরিডোফাইটগুলোর প্রোথ্যালাস উৎপন্ন হয়। রিক্সিয়াদের ক্ষেত্রে কোনো ভাস্কুলার টিস্যু না, এরা অভাস্কুলার, আর টেরিস যারা এদের মধ্যে ভাস্কুলার টিস্যু রয়েছে, ঠিক আছে। রিক্সিয়াদের সোরাস উৎপন্ন হয় না, কিন্তু টেরিসের দেখো সোরাস উৎপন্ন হয়। রিক্সিয়াদের শুক্রাণু দুই ফ্লাজেলা যুক্ত, কিন্তু টেরিসের শুক্রাণু হচ্ছে বহু ফ্লাজেলা যুক্ত। এই কটা তথ্য খুব ইম্পর্টেন্ট, সিকিউ আসে এখান থেকে, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের বই থেকে পড়া শেষ, বই দাগানো হয়ে গেল। এবার আমরা স্লাইড থেকে পড়ব। গুরুত্বপূর্ণ সিকিউগুলো আমরা জানবো, সিকিউগুলো সলভগুলো আমরা জানবো। আমি একটু তোমাদেরকে প্রথম সিকিউটা দেখাই। সম্মিলিত বোর্ড 2018 সালের একটা প্রশ্ন। এই প্রশ্নতে দেখো, একটু খেয়াল করো। সি একটা উদ্ভিদ সম্পর্কে বলা আছে, এই উদ্ভিদটা হলো অপুষ্পক, পক্ষল যৌগিক ফ্রন্ট রয়েছে এবং স্পোরোফাইটিক উদ্ভিদ। আমরা জানি স্পোরোফাইটিক উদ্ভিদ বলতে কিন্তু টেরিডোফাইট বা টেরিসের কথা বোঝানো হচ্ছে, এখানে টেরিডোফাইট বোঝানো হচ্ছে। টেরিডোফাইট, অবশ্যই এটা টেরিডোফাইট, তাই না। আর ডি হলো অপুষ্পক উদ্ভিদ এবং রাইজয়েড যুক্ত গ্যামেটোফাইটিক উদ্ভিদ। গ্যামেটোফাইটিক উদ্ভিদ বলতে অবশ্যই ব্রায়োফাইট, অবশ্যই ব্রায়োফাইট বোঝানো হচ্ছে, তাই না। ব্রায়োফাইটেরই তো হচ্ছে রাইজয়েড থাকে, গ্যামেটোফাইটিক হয় তারা। উদ্দীপকে ডি এর অন্তর্গঠনের চিহ্নিত চিত্র আঁকো। ডি বলতে কি বোঝানো হচ্ছে বলতো, ব্রায়োফাইট। ব্রায়োফাইটের একটাই উদাহরণ আমাদের বই দেওয়া আছে, যার নাম হলো রিক্সিয়া। রিক্সিয়া এর হচ্ছে থ্যালাসের ছবি আঁকতে হবে, থ্যালাসের চিত্র। আমি কি আবার আঁকবো না, আমার আঁকার প্রয়োজন নাই, কারণ এই ক্লাসের শুরুতেই আমি কিন্তু রিক্সিয়ার থ্যালাসের ছবি তোমাদেরকে ভালো করে এঁকে দিয়েছি। এই যে রিক্সিয়ার থ্যালাসের ছবি, এটাই তো আঁকতে বলেছে, এটা আঁকা হয়ে গেছে আমাদের, এটা আমি আর নতুন করে আঁকবো না। হয়ে গেল তাহলে আমাদের এই সিকিউ। আচ্ছা, তারপরে দেখো, সেম উদ্দীপকেরই ঘ প্রশ্ন। উদ্দীপকের গ্রুপ দুটির মধ্যে কোনটি বেশি উন্নত ব্যাখ্যা করো। উদ্দীপকের দুটা উদ্ভিদের মধ্যে কোনটা বেশি উন্নত তোমাকে এখন ব্যাখ্যা করতে হবে। তোমরা অবশ্যই জানো যে সি উদ্ভিদ বলতে আসলে টেরিডোফাইট বোঝানো হচ্ছে, সেটাই কিন্তু বেশি উন্নত। ডি উদ্ভিদ হচ্ছে ব্রায়োফাইট, সেটা কিন্তু একটা অনুন্নত উদ্ভিদ। এটা কেন সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে, কয়েকটা পয়েন্ট তুমি এখানে অ্যাড করে দিতে পারো, ঠিক আছে। কেন টেরিডোফাইট ব্রায়োফাইটের চেয়ে বেশি উন্নত, তুমি হচ্ছে একটু এভাবে পয়েন্ট আকারে লিখবে, কয়েকটা পয়েন্ট লিখবে। তুমি লিখবে হচ্ছে ব্রায়োফাইটগুলো হচ্ছে হ্যাপ্লয়েড, পক্ষান্তরে তুমি লিখবে হলো টেরিডোফাইট হলো ডিপ্লয়েড। একটা কথা হলো, আবার এই কথাটা তুমি আরেকভাবে লিখবে এভাবে, ব্রায়োফাইট হচ্ছে গ্যামেটোফাইটিক উদ্ভিদ, গ্যামেটোফাইট আমি সংক্ষেপে লিখে দিলাম। আর টেরিডোফাইট যারা, তারা হচ্ছে স্পোরোফাইট। আচ্ছা, তারপর বলা হচ্ছে ব্রায়োফাইট যারা, তারা হলো অভাস্কুলার মানে হলো জাইলেম ফ্লুয়েম নাই। আর টেরিডোফাইট গুলো যারা, তারা হলো ভাস্কুলার মানে হলো জাইলেম ফ্লুয়েম আছে। খুবই সহজ না বলো, আরো দু একটা লাইন তুমি লিখতে পারো, এগুলো কিন্তু বড় বড় বাক্য বানাইতে হবে তোমাদের, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। তারপরে তুমি লিখবে যে ব্রায়োফাইট যারা, এদের মধ্যে কিন্তু মূল কাণ্ড পাতা নাই, অর্থাৎ এরা হলো থ্যালয়েড। কিন্তু টেরিডোফাইট যারা, এদের শরীরের মধ্যে মূল কাণ্ড পাতা আছে।
মূল কাণ্ড পাতা আছে, মূল কাণ্ড পাতা আছে। তারপরে দেখো ব্রায়োফাইট যারা, এদের হচ্ছে জনুক্রম সুস্পষ্ট নয়, সুস্পষ্ট নয়, সুস্পষ্ট নয়, কারণ একটা দশা দেখা যাচ্ছে আর একটা দশা দেখা যাচ্ছে না। আর টেরিডোফাইটের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু জনুক্রমটা কিন্তু সুস্পষ্ট, সুস্পষ্ট। এই কথাটা তোমরা একটু মনে রাখবে। এছাড়া আরো অনেক কিছু লেখা যায়, যেমন ব্রায়োফাইটের সঠিক অর্থে কোনো মূল নাই, ব্রায়োফাইটের মূল নাই, মূলের পরিবর্তে কি থাকে বলতো, রাইজয়েড থাকে। কত কি লেখা যাচ্ছে মনে পড়ছে আমার আস্তে আস্তে। আর হচ্ছে টেরিডোফাইট যারা, বুঝছো, টেরিডোফাইট যারা, তাদের কিন্তু হচ্ছে মূল, প্রকৃতপক্ষে মূল যেমন সেটাও আছে। এগুলো অনেক কিছু লেখা যায়, কত আমি আর লিখবো, তাই না? তোমরা খুব ভালো করে এই ব্যাপারটা মনে রাখবে। ব্রায়োফাইট আর টেরিডোফাইটের মধ্যে, টেরিডোফাইটের সব ক্ষেত্রে আমরা বৈশিষ্ট্যগুলো কি দেখছি বলো? আমরা সব ক্ষেত্রে দেখতে পাচ্ছি টেরিডোফাইটের বৈশিষ্ট্যগুলো তুলনামূলক বেশি উন্নত। আমরা টেরিডোফাইটের বৈশিষ্ট্যগুলো দেখলাম, সব কয়টা টেরিডোফাইটের বৈশিষ্ট্যই কিন্তু উন্নত। এই কয়টা তুমি লাইন লিখে যদি শেষে এখন মতামত দিয়ে দাও যে উদ্দীপকের আলোচনা থেকে, উপরিউক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম টেরিডোফাইটের বৈশিষ্ট্যগুলো বেশি উন্নত, লেখা যায় না বলো? সুন্দর লেখা যায়, তাহলে লিখে ফেলে তুমি, এটা হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন আরেকটা উদ্দীপক আমরা পাচ্ছি। এখানে বলা হচ্ছে উদ্দীপকের গ্যামেটোফাইটিক অংশটার বর্ণনা দাও। এটা কি বলতো? উদ্দীপকের চিত্র যেটা আছে, এই চিত্রতে টেরিস দেখানো হচ্ছে, তাই না বলো? উদ্দীপকের চিত্রতে একটা টেরিস দেখানো হচ্ছে, এখানে দেখানো হচ্ছে একটা টেরিস, এটা হলো টেরিস। টেরিসের গ্যামেটোফাইট কোনটা? টেরিসের গ্যামেটোফাইট কোনটা? টেরিসের গ্যামেটোফাইট হচ্ছে হার্ট শেপের স্ট্রাকচারটা। এই জিনিসের নাম কি বলো? প্রোথ্যালাস। তোমাকে প্রোথ্যালাসের গঠন বর্ণনা করতে হবে। প্রোথ্যালাসের গঠন তুমি বর্ণনা করতে পারবে না? প্রোথ্যালাসের গঠন তো তোমাদের এদের মধ্যে আমি একে একবার দেখালাম, এই যে এখানে প্রোথ্যালাসের গঠন একে দেখালাম না? এই ছবিটা তোমাকে আঁকতে হবে। এরকম করে তুমি দিবে, উপরের দিকে দিবে আর্কিগোনিয়াম, নিচের দিকে দিবে অ্যানথেরিডিয়াম, রাইজয়েডগুলো দিয়ে দিবে, প্রোথ্যালাসের বৈশিষ্ট্যগুলো লিখবে, তাই না? তারপরেও যদি তোমরা না পাও, আমি আরও একবার সংক্ষেপে 2-1 সেকেন্ডে একটু এঁকে দিই, খুবই সহজ। প্রোথ্যালাসের ছবি যে এত সহজ, প্রোথ্যালাসের ছবি তুমি কেমনে আঁকবে? একটা সুন্দর হার্ট এঁকে নিতে হবে, বুঝছো? এটাই তোমার মেন কাজ। হার্ট যত সুন্দর হবে তত ভালো, সুন্দর করতে হবে, সুন্দর করাই কঠিন, আমি হার্ট আঁকতে পারি না, তোমরা অনেকে পারবে, তোমাদের বয়স কম, হার্ট আঁকার অভ্যাস আছে তোমাদের, তাই না? এই তো হার্ট হয়ে গেল। এই মাথাটা আমরা এরকম খাজের মতো করে দিয়ে দিই, অ্যাকচুয়াল ছবি এরকমই হয়, বুঝছো? ওকে, এরকম, এটাই হচ্ছে প্রোথ্যালাস। এই এই গঠনটাই হচ্ছে প্রোথ্যালাসের গঠন। প্রোথ্যালাস, প্রোথ্যালাসের এই জায়গাটা একটা খাঁজ আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা খাঁজ আছে। আচ্ছা, প্রোথ্যালাসের উপরের দিকে এখানে কি থাকে তোমরাই বলো? এরকম স্ট্রাকচার থাকে এখানে, সরি, প্রোথ্যালাসের উপরের দিকে এরকম স্ট্রাকচার থাকে অনেকগুলা। এই জিনিসগুলোকে বলা হয় আর্কিগোনিয়াম। এই আর্কিগোনিয়ামের মধ্যে কি হবে বলতো? ডিম্বাণু তৈরি হবে। নিচের দিকে এরকম কিছু স্ট্রাকচার থাকে, এরকম কিছু স্ট্রাকচার থাকে। এই স্ট্রাকচারগুলোকে বলা হয় অ্যানথেরিডিয়াম। অ্যানথেরিডিয়াম। আর এখানে কিছু শেকড় বাকড় আমরা পাবো, তাই না? এই শেকড়গুলোকে বলা হয় রাইজয়েড। এই ছবিটা আঁকতে পারবে না তোমরা? কত সহজ দেখো তো, কি আছে এই ছবিতে? কিছুই নাই তো, এই ছবিতে তো কিছুই নাই বলার মতো, তাই না? কত সহজ একটা ছবি, এই ছবি প্রত্যেকেই আঁকতে পারবে তোমরা, এটাই আঁকতে হবে এখানে। গ্যামেটোফাইটিক অংশের বর্ণনা মানে প্রোথ্যালাসের ছবি আঁকতে বলেছে, হয়ে গেল। আচ্ছা, উদ্দীপকে উদ্ভিদটির হেটারোমরফিক জনুক্রম রয়েছে, এটা ব্যাখ্যা করো। উদ্দীপকের উদ্ভিদটি কি বলো? এই উদ্ভিদটা কি? টেরিস। টেরিসের জীবনচক্র, জনুক্রম মানে হলো জীবনচক্র, সেটা হেটারোমরফিক, এটা ব্যাখ্যা করতে হবে। তোমাকে ব্যাখ্যা করার জন্য কি করতে হবে বলো? টেরিসের জীবনচক্রটা সংক্ষেপে তোমার আঁকতে হবে। এখানে নিচে বলতে হবে যে উদ্দীপকের জীবনচক্র থেকে দেখতে পেলাম টেরিসের স্পোরোফাইটিক দশা এবং গ্যামেটোফাইটিক দশা আলাদা রকম দেখতে, এই জন্য এটাকে বলা যেতে পারে হেটারোমরফিক জনুক্রম। মানে তোমাকে এই জীবনচক্রটা আঁকতে হবে, এই জীবনচক্রটা এঁকে তোমাকে মতামত দিতে হবে। তার মানে তুমি বুঝতে পারছো, যা যা আমরা এখন পর্যন্ত সলভ করলাম এই কয়টাই মেইনলি পরীক্ষায় আসে। টেরিসের জীবনচক্র, রিক্সিয়ার থ্যালাস আর প্রোথ্যালাসের গঠন, এই তিনটে টপিক যদি তুমি একটু ছবি এঁকে প্র্যাকটিস করো, তোমার কিচ্ছু লাগবে না। এখন যদি তুমি আরও একই রকম হচ্ছে সিকিউ সলভ করতে যাও, দেখবে যে ঘুরে ফিরে এই টাইপের প্রশ্নই কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে? আর যদি আমরা অনেক কিছু সলভ করতে যাই, সময় একটু বেশি লাগবে, এই জন্য সিকিউ সলভ আমাদের আপাতত শেষ, আমরা এমসিকিউ এ চলে যাব। এমসিকিউ সলভের আগে আমাদের কিছু কোর্স আছে, এটা সম্পর্কে তোমাদের খুব সংক্ষেপে একটু বলি। আমাদের কোর্সগুলো খুবই স্পেশাল কোর্স।
এইচএসসি 26-এর জন্য স্পেশালি এগুলা রেডি করা হয়েছে। এই কোর্সটা সম্পর্কে একটু বলি। বায়োলজি শার্প শর্ট 2026। এই কোর্সে আমরা কি করব, তোমার বায়োলজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2000টা এমসিকিউ আমি বাছাই করেছি এবং সেগুলো সলভ তোমাদেরকে করাচ্ছি। 2000টা এমসিকিউ এর সলভ যদি তুমি করো, তোমার আর কোনো এমসিকিউ বাদ থাকবে না। মোটামুটি তোমার একটা এমসিকিউ নিয়ে পুরো একটা যে বড় দুশ্চিন্তা থাকে বায়োলজি, সেটা চলে যাবে। সব রকম এমসিকিউ এখানে সলভ হয়ে যাবে, তোমার আর প্যারা নাই। 2000টা এমসিকিউ তোমার পিডিএফও দেওয়া হবে, তুমি একটু নিজে প্র্যাকটিস করো। প্রায় 200টার মতো আমরা সিকিউ সলভ করবো। 200টা সিকিউ করলে বায়োলজির আর কিচ্ছু বাঁচে না, সব সিকিউ সলভ হয়ে যায়। 6খানে ড্রয়িং লাগে, ড্রয়িংগুলো তোমাদেরকে আমি প্র্যাকটিস করাবো। যদিও বেশিরভাগ ড্রয়িং কিন্তু আমি এই ক্লাসগুলোতেও করাই দিচ্ছি, তারপরেও যদি কিছু বাকি থাকে সেগুলো কিন্তু আমি এখানে কভার করে দিচ্ছি। এত কিছুর জন্য কোর্স ফি কত জানো? মাত্র 199 টাকা। তোমরা অনেকে এখানে সেখানে কোর্স কিনে রেখেছো বিভিন্ন টাকার, এই জন্য লাস্ট টাইম কোর্স ফি খুবই সামান্য রাখা হয়েছে, মাত্র 199। মানে এটা কোনো বলার মতো উল্লেখযোগ্য অ্যামাউন্টই না। এই কোর্স ফিতে তোমরা এই কোর্সটা নিতে পারবে। যুক্ত হওয়ার লিঙ্ক এই ভিডিওর নিচেই তোমাদের যে ডেসক্রিপশন থাকবে, কমেন্ট থাকবে, সেখানে তোমরা পেয়ে যাবে। একটা দুটো ক্লিক করে তোমরা কোর্সে যুক্ত হয়ে যাবে। ক্লাসগুলো মোটামুটি ফেসবুকে প্রাইভেট গ্রুপেও দেখতে পাবে, আবার ওয়েবসাইটেও দেখতে পাবে। আর এই কোর্সটা তোমাদের জন্য খুবই স্পেশাল, কারণ এইচএসসির পরে তোমাদের আসবে অ্যাডমিশন। অ্যাডমিশনে দেখা যায় যে তোমরা এমন অনেক টিচারের কাছে গিয়ে পড়ো যেখানে তোমাদের হয় ভালো করে শেখা হয় না, না হয় এত ডিটেলে শেখা হয় যে অ্যাডমিশনের সময় তুমি পড়া কভার করতে পারো না। এই জন্য এই কোর্সে যদি তুমি ভর্তি হও, তাহলে 24টা অধ্যায়ের এমনভাবে কম্প্যাক্ট করে ক্লাসগুলো নেওয়া হবে তোমার, যে খুব স্বল্প সময়ে অ্যাডমিশনের জন্য ইফেক্টিভ তোমার একটা বায়োলজির প্রিপারেশন হয়ে যাবে। 24টা অধ্যায়ের এরকম সুন্দর আমরা প্রিমিয়াম ক্লাস পাবো এই কোর্সে। ঠিক আছে, আমি ক্লাসগুলো তোমাদের নিব, রেকর্ডেড দিয়ে দিব, কারণ অ্যাডমিশনের সময় লাইভ ক্লাসগুলো সময় নষ্ট হয়। রেকর্ডেড ক্লাস দিলে তোমার হবে কি যে তুমি 1.5 2.2 গুণ এরকম স্পিডে তুমি ক্লাসগুলো দেখতে পাবে। 24টা অধ্যায় গত বছরে যে শর্ট সিলেবাসটা ছিল 25 ব্যাচের, ওগুলোর আর্কাইভগুলো দেওয়া থাকবে। আগের বছরের ক্লাস তুমি এখনই আর্কাইভ পেয়ে যাবে ভর্তি হওয়া মাত্রই। 50টার মতো আমরা এক্সাম নিব এবং সাপ্তাহিক মেন্টরশিপ সেশন থাকবে। এটার মানে হচ্ছে তোমাকে বিভিন্ন দিক নির্দেশনা আমি দিব, যে তোমার কি কেমনে পড়া উচিত, কোন ব্যাপারে সমস্যা হচ্ছে, মনে রাখতে করণীয় কি। অ্যাডমিশনের একদম তুমি একটা 1-to-1 কমিউনিকেশন আমার সঙ্গে করতে পারবে, যাও তোমার কোশ্চেন আমাকে জিজ্ঞেস করতে পারবে। সপ্তাহে এরকম আমরা একটা সেশন করি। কোর্স ফি 1000 টাকা, বুঝছো, কিন্তু এখন ডিসকাউন্ট চলছে। এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত তোমরা 500 টাকায় ভর্তি হতে পারবে, 50% ডিসকাউন্ট। বিশাল একটা ডিসকাউন্ট, এটা মিস করো না। যাদের হাতে একটু টাকা আছে এই কোর্সটাতে এনরোল হয়ে যাও। বায়োলজির জন্য অ্যাডমিশনে তোমার একটা বেস্ট প্রিপারেশন এখানে হবে। ঠিক আছে, যাই হোক, দুটো কোর্সে যুক্ত হওয়ার লিঙ্ক তোমার নিচের যে ডেসক্রিপশন থাকবে, কমেন্ট থাকবে, সেখানে পেয়ে যাবে। তুমি এক ক্লিকেই যুক্ত হতে পারবে। দেখো এমসিকিউগুলোর আমরা একটু সলভ জেনে নিই। ব্রায়োফাইটের বৈশিষ্ট্য কোনটা? ব্রায়োফাইটের মধ্যে পরিবহন টিস্যু আছে? না, নাই। ব্রায়োফাইট স্পোরোফাইটিক? না। ব্রায়োফাইট হচ্ছে গ্যামেটোফাইটিক। ব্রায়োফাইট কি পুষ্পক? না। ব্রায়োফাইট হচ্ছে অপুষ্পক। ভ্রূণ সৃষ্টি করে? হ্যাঁ। ব্রায়োফাইট হচ্ছে ভ্রূণ সৃষ্টিকারী উদ্ভিদ। খুব ভালো করে এগুলো বোঝো, এই তথ্যগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্রায়োফাইটের পুং জননাঙ্গের নাম কি? ব্রায়োফাইটের পুং জননাঙ্গের নাম হলো অ্যান্থেরিডিয়াম। পুং জননাঙ্গের নাম হচ্ছে অ্যান্থেরিডিয়াম। আর স্ত্রী জননাঙ্গের নাম হলো আর্কিগোনিয়াম। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যান্থেরিডিয়াম উত্তর দিলাম। শৈবালের আবার জননাঙ্গের নাম হলো গ্যামেটেনজিয়াম, বুঝছো, স্পোরাঞ্জিয়াম, এগুলো শৈবালে আছে। কোন প্রজাতিটি জলজ? ব্রায়োফাইটের একটা সদস্য জলজ, তার নাম হলো রিক্সিয়া ফ্লুইটেন্স। রিক্সিয়া ফ্লুইটেন্স এই সদস্যটা কিন্তু জলজ। নিচের কোনটিকে লিভারওড বলা হয়? ব্রায়োফাইটের রিক্সিয়াটাকেই কিন্তু লিভারওড বলা হয়, তাই না? কারণ এর শরীরটা লিভারের মতো দেখতে, আমরা আগেও দেখেছি। ঠিক আছে, রিক্সিয়ার শরীরের প্রত্যেকটা খণ্ড এক একটা লিভারের মতো, কলিজার মতো, এই জন্য এটাকে লিভারওড বলা হয়। টেরিসের কুণ্ডলিত কচি পাতাকে কি বলা হয়? একটা টেরিস উদ্ভিদের এগুলো মেইন পাতা, এটা কুণ্ডলিত কচি পাতা, এটাকে বলে ক্রুজিয়ার, তাই না? এটাকে ক্রুজিয়ার বলা হয়, ক্রুজিয়ার বলা হয়। আর এই কুণ্ডলিত হওয়ার বিন্যাসটাকে বলা হয় সার্সিনেট ভার্নিশন। আর এই যে ফ্রন্ট তোমরা চেনো, পুরো পাতাটাকে বলা হয় ফ্রন্ট, এই ছোট ছোট টুকরাগুলোকে বলে পিনা, মাঝখানের এই জিনিসটাকে বলা হয় র্যাকিস, তাই না? ফার্নের পাতার মুকুল অবস্থায় কুণ্ডলিত গঠনকে কি বলা হয়? মানে কচি পাতাটা কুণ্ডলিত থাকলে এই গঠনটাকে বলা হয় সার্সিনেট ভার্নিশন। পাতাকে বলা হয় প্রোজিয়ার, কিন্তু গঠনটাকে বলা হয় সার্সিনেট ভার্নিশন। আমরা প্রথমে ক্লাসের দিকে এটা জেনেছি, অনেকবার তোমাদেরকে এটা বুঝিয়েছি। টেরিসের পরিবহন কলাগুচ্ছ কোন ধরনের? টেরিসের পরিবহন কলা যদি তুমি দেখো তাহলে দেখবে যে ভেতরের দিকে থাকবে হলো জাইলেম, জাইলেমটা কেন্দ্রতে থাকবে, আর জাইলেমের চারপাশে থাকবে হলো ফ্লেম, জাইলেমের চারপাশে থাকবে হলো ফ্লেম। তার মানে জাইলেম কেন্দ্রিক না বলো? ভাস্কুলার বান্ডলটা হলো জাইলেম কেন্দ্রিক, এটাকে বলে জাইলেম কেন্দ্রিক। আরও একটা নাম আছে, হ্যাড্রোসেন্ট্রিকও বলা হয় কখনো কখনো, হ্যাড্রোসেন্ট্রিকও বলা হয়। ঠিক আছে, হ্যাড্রোসেন্ট্রিকও বলা হয়। রিক্সিয়া উদ্ভিদের বৈশিষ্ট্য একটু পড়ো তো তোমরা, পরে পরে একটু উত্তর দাও। রিক্সিয়া উদ্ভিদের বৈশিষ্ট্য কি? রাইজয়েড উপস্থিত। রিক্সিয়াতে কি রাইজয়েড আছে? হ্যাঁ আছে। আর্কিগোনিয়াম বেলনাকার? না, আর্কিগোনিয়াম তো ফ্লাক্স আকৃতির, ফ্লাক্স আকৃতির। ঠিক আছে, এটা না। স্পোরোফাইট হোমোস্পোরাস? হ্যাঁ, রিক্সিয়ার ক্ষেত্রে স্পোরোফাইট হলো হোমোস্পোরাস।
তার মানে 1 এবং 3, এই যে 1, 3 উত্তর হয়ে গেল। উদ্দীপকে প্রদর্শিত গ্যামেটোফাইট, এটা কি দেখানো হচ্ছে বলো? ফার্নের প্রোথ্যালাস, তাই না? এটা হলো প্রোথ্যালাস, প্রোথ্যালাস দেখানো হচ্ছে এখানে। এটা আমাদের প্রোথ্যালাস। প্রোথ্যালাসের জন্য আমরা জানি এটা সহবাসী, হ্যাঁ। এটা এককোষী না, এটা বহুকোষী, দেখাই যাচ্ছে। স্বভোজী, হ্যাঁ, নিজের খাবার নিজেই তৈরি করতে পারে। তাহলে 1, 3, 1, 3 এই যে খতে আছে, এটাই উত্তর। তারপরে দেখো তো, উদ্দীপকে এ চিহ্নিত অংশ, নিচের দিকে এ চিহ্নিত অংশ মানে অ্যান্থেরিডিয়াম। অ্যান্থেরিডিয়ামের কাজ কি বলতো? শুক্রাণু তৈরি করা। এই যে সচল শুক্রাণু তৈরি করা, তাই না? শুক্রাণু তৈরি করা। আর কি আছে দেখো তো, এই প্রশ্নটা দেখো। তন্ময় ক্লাসে আসার সময় উচ্চ বৃক্ষের শাখার উপরে জন্মানো একটা ছোট উদ্ভিদ নিয়ে এসে স্যারকে দেখালেন। স্যার বললেন, অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বাপেক্ষা উন্নত, দেখো অপুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে উন্নত কে বলতো? টেরিস বা টেরিডোফাইটা। তন্ময়ের আনা উদ্ভিদের নাম কি? টেরিস, অবশ্যই টেরিস। আচ্ছা, তন্ময় আনা উদ্ভিদের বৈশিষ্ট্য, টেরিসের বৈশিষ্ট্য, দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত, ঠিক আছে। কাণ্ড রাইজম ধরনের, ঠিক আছে। কচি অবস্থায় কাণ্ড কুণ্ডলিত অবস্থায় থাকে, ঠিক আছে। কচি পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে, সবই ঠিক আছে, সবই ঠিক আছে, তাই না? তোমরা খেয়াল করছো যে আমরা একই টাইপের এমসিকিউ কিন্তু বারবার পাচ্ছি, এই জন্য আমাদের আর নতুন করে এমসিকিউ সলভ করার প্রয়োজন নাই। যদি তোমরা একটু সময় নিয়ে আরো অনেকগুলো এমসিকিউ সলভ করতে চাও, তাহলে কি করতে হবে? আমাদের এই যে শার্প শট 2026 কোর্সে যুক্ত হতে হবে। মাত্র 199 টাকা কোর্সটাতে যুক্ত হয় যেও। আর অ্যাডমিশন তো তোমাদের করতেই হবে। অ্যাডমিশনের বায়োলজির জন্য মেডিকেলের হোক, ভার্সিটির হোক, যারে তোমার অ্যাডমিশন টার্গেট হোক না কেন, বায়োলজি কোর্সে যুক্ত হতে পারো। লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি। এবং সবশেষে আরেকটা রিমাইন্ডার, সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখলে ফলো করে রাখো, এবং নেক্সটে কোন অধ্যায় তোমার প্রয়োজন সেটা তোমরা কমেন্ট করে জানাও। এতক্ষণ ক্লাসের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো।